আছে, এটা আজকে পরেই সামনে চলে যাবো। তো আপনাদের চ্যাপ্টার 6 সম্বন্ধে কেমন লাগলো? চ্যাপ্টার 6টা কেমন লাগলো বলেন? চ্যাপ্টার 6 এ আমরা কি করছি? ভ্যারিয়েন্স অ্যানালাইসিস করছি। তো এটাতে কোনো বুঝতে কোনো অসুবিধা হয়েছে? বলেন, কোনো অসুবিধা আছে? চ্যাপ্টার 6 এ কোনো অসুবিধা আছে আপনাদের বুঝতে? কনসেপ্টগুলো কি বোঝা গেছে মোটামুটি? কনসেপ্টগুলো বুঝছি, বাট ম্যাথ করতে গেলে একটু মাঝে মাঝে একটু কনফিউশনে গুলাই যাচ্ছে, একটু প্র্যাকটিস করতে হবে বেশি। কনসেপ্ট যদি মাথায় ঢুকে যায় তাহলে আর বাকিটা হচ্ছে প্র্যাকটিস। হ্যাঁ, কনসেপ্টটা যদি ঢুকে যায় তাহলে আর কোনো ইনশাল্লাহ আটকাবেন না। প্র্যাকটিস করলে ওটা দেখবেন যে পড়তে পড়তে বেশি বেশি অনেকগুলো অঙ্ক পড়তে হবে। মানে এক একটা অঙ্কের ধারা এক এক রকম, বলার কথা স্টাইল, ল্যাঙ্গুয়েজগুলো কোন ল্যাঙ্গুয়েজে কি মিনিং সেটাকে বুঝতে হবে। সেটা বুঝতে পারলে মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার থাকলে আর ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারলে অঙ্ক সব করতে পারবেন ইনশাল্লাহ, কোনো অসুবিধা নেই আশা করি। তো ঠিক আছে, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। স্ক্রিনটা শেয়ার হলে আমাকে জানাবেন, আপনারা রেসপন্স করবেন সবাই। স্ক্রিনটা কি আসছে? স্যার এখনো আসছে স্যার, আসছে, থ্যাংক ইউ। তো আমরা একটু রিভিউ করে যাই। চ্যাপ্টার 7 থেকে শুরু করি, চ্যাপ্টার 6 থেকে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের কাছে ক্লাস শুরু হচ্ছে। চ্যাপ্টার 6 এ আমরা কি পড়েছিলাম? ভ্যারিয়েন্স অ্যানালাইসিস ক্যালকুলেশনস। তাতে আমরা ম্যাটেরিয়াল ভ্যারিয়েন্স, লেবার ভ্যারিয়েন্স, ওভারহেড ভ্যারিয়েন্স, ফিক্সড ওভারহেড ভ্যারিয়েন্স, ভ্যারিয়েবল ওভারহেড ভ্যারিয়েন্স এগুলো সব জেনেছি, শিখেছি। এবং গত ক্লাসে আমরা কিভাবে এই সমস্ত ভ্যারিয়েন্স গুলো দিয়ে আমাদের অপারেটিং স্টেটমেন্টটা প্রডিউস করতে হয় এবং ওটার উপর রিপোর্টিং করতে হয়। তো আপনার সেটা এক্সাম্পল 10 এ আমরা করেছিলাম। ভেরি ইম্পর্টেন্ট, এক্সাম্পল 10টা আপনারা অবশ্যই হাতে কলমে করবেন। হাতে কলমে এই একটা অঙ্ক কিন্তু ফুললি কভার করে চ্যাপ্টারটা। এটা অবশ্যই হাতে কলমে করবেন। আরো কিছু অঙ্ক আপনাদের এই আন্ডারস্ট্যান্ডিং টেস্ট আন্ডারস্ট্যান্ডিং মধ্যে আছে, সেটা বলে দেবো, সেটাও করবেন। তার একটু দেখি, লাস্ট একটা অঙ্ক বাকি ছিল, গত ক্লাস আমরা করতে পারিনি, সেটা একটু করে আমরা একটু আগায় যাই। তো জি বলেন। আচ্ছা, আমি তাহলে ওই সবাইকে মিউট করি। আপনারা আমার সঙ্গে আনমিউট করে কথা বলবেন। হ্যাঁ, তো এই স্ক্রিন দেখতে পাচ্ছেন এখন সবাই? জি স্যার, দেখা যাচ্ছে। আমরা গত ক্লাসে ছিলাম এখানে যে ভ্যারিয়েন্স অ্যানালাইসিসের মধ্যে আমরা অঙ্কটা করেছিলাম চ্যাপ্টার এক্সাম্পল 10, যাতে আমরা রিপোর্ট রাইটিং করছি, যে অ্যাপ্রোপ্রিয়েট ভ্যারিয়েন্স গুলো বের করছিলাম। বের করে আমরা অপারেটিং স্টেটমেন্ট রিকনসাইলেশন করছি, বাজেটের প্রফিটের সঙ্গে অ্যাকচুয়াল প্রফিটটা রিকনসাইল করে দিয়েছিলাম। এই ধারাবাহিকতায় আমরা আজকে অঙ্কটা করবো। একটা হচ্ছে ব্যাক ক্যালকুলেশন করে, ওয়ার্কিং ব্যাকওয়ার্ডস। ব্যাকওয়ার্ডস মানে আমাদের যে ধারণা নিয়ে আমরা ভ্যারিয়েন্স গুলো করছি, সেই ভ্যারিয়েন্স গুলোর লজিক গুলো কাজে লাগিয়ে আমরা ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন করে বিভিন্ন রকম ডেটা বের করতে পারি। সেটা আজকে দেখবো। এটা খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক, এটা আপনারা ভালো মতো বুঝেন। বলতেছে কিউ লিমিটেড অপারেটস আ সিস্টেম অফ স্ট্যান্ডার্ড কস্টিং in respect of one of its products. সবাই আমাকে শুনতে পাচ্ছেন তো না? জি স্যার। জি স্যার, পাচ্ছি স্যার। আচ্ছা, which is manufactured within a single cost center. The following information is given. For 1 unit of product, the standard material input is 16 liters at a standard price of $250 per liter. তাহলে কি বলছে? ম্যাটেরিয়াল ইনপুট 16 লিটার করে এক একটা প্রোডাক্ট, একটা ইউনিটে লাগে 2 টাকা 50 পয়সা করে স্ট্যান্ডার্ড। এগুলো স্ট্যান্ডার্ড 16 লিটার এবং 2 টাকা 50 পয়সা স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড লেবার রেট $5 per hour
and 6 hours are allowed to produce 1 unit. তাহলে আমার এক ইউনিটে কত লেবার লাগতেছে এখানে 5 টাকা করে 530 টাকা লাগতেছে তাই না স্ট্যান্ডার্ড লেবার আওয়ার্স $5 করে পার আওয়ার and 6 hours are allowed to produce 1 unit. এরপরে দেখেন fixed production overhead is absorbed at the rate of 120% of direct labor cost. তাহলে ডাইরেক্ট লেবার কস্ট হচ্ছে 5 টাকা করে তাহলে 120% হলে কত টাকা আপনার সেই ক্যালকুলেটর আছে না সবার সামনে খাতা কলম ক্যালকুলেটর আছে হ্যাঁ এটা সামনে রাখেন মোটটাও ক্যালকুলেটর নিলাম তো তাহলে আমার $5 করে যদি আমার লেবার রেট হয় বলতেছে ফিক্সড প্রোডাকশন ওভারহেড ইজ অ্যাবজর্বড এট দ্য রেট অফ 120% অফ ডাইরেক্ট লেবার কস্ট তাহলে আমার ফিক্সড প্রোডাকশন ওভারহেড কস্ট কত করে কে বলবেন বলেন 6 টাকা $6 পার আওয়ার পড়বে $6 পার আওয়ার তাহলে আমার কত আওয়ার লাগতেছে এখানে লেবার আওয়ার ইউজ হয় আমার 5 ইউনিটে 6 আওয়ার করে তাহলে $6 করে হলে আমার 6 6 $36 পার ইউনিট একটা কথা এই প্রেক্ষিতে বলি যখন আপনারা অঙ্কগুলো পড়বেন পড়ার সময় কিন্তু টুকটাক ক্যালকুলেশনগুলো মাথায় নিয়ে আসবেন যেমন এখানে আমরা এই যে লেবারের কস্ট কত 5 টাকা করে পার ঘন্টা 6 ঘন্টায় লাগে তাহলে 530 টাকা পার ইউনিট লাগতেছে এই যে ছোটখাটো হিসাবগুলো মাথায় নিয়ে আসবেন সঙ্গে সঙ্গে নিয়ে আসবেন তাতে আপনার প্রশ্নটা বুঝতে ধারাবাহিকভাবে বুঝতে সুবিধা হবে এবং প্রশ্ন যখন শেষে গিয়ে কি রিকোয়ারমেন্ট সেটাও আপনি যখন আগে পড়ে ফেলবেন বা পরে পড়বেন যখনই পড়েন না কেন তাহলে ওটা মেলাতে আপনার সুবিধা হবে তাহলে এক্ষেত্রে আমরা বলতেছি যে আমার 6 লিটার ফিক্সড প্রোডাকশন ওভারহেড 120% মানে 6 টাকা করে 6 ঘন্টা 36 টাকা during the last 4 weeks accounting period the following occurred so the material price variance was extracted on purchase and the actual price paid was 2 টাকা 45 পয়সা per liter তাহলে এটা এগুলা অ্যাকচুয়াল ফিগার বোঝা যাচ্ছে the material price variance was extracted on purchase and the actual price paid was 2.45 liter per liter তাহলে আমার স্ট্যান্ডার্ড কত ছিল ম্যাটেরিয়ালের এই যে প্রশ্নের প্রথম স্ট্যান্ডার্ড প্রাইস লেখা ছিল 2 টাকা 50 পয়সা পার লিটার আর আমরা অ্যাকচুয়াল প্রাইস কত দিয়ে গেলাম 2 টাকা 45 পয়সা পার লিটার তাহলে কত এখানে ভ্যারিয়েন্স কত 5 পয়সা কাটতে করে পার লিটার 5 পয়সা করে আমার কি হইছে আমরা কম খরচ করেছি কম খরচ হয়ে অ্যাডভান্স ফেভারেবল ফেভারেবল হ্যাঁ এই জাস্ট আমরা মাথায় ঢোকাই দেব প্রশ্নগুলো প্রথমেই টোটাল ডাইরেক্ট লেবার কস্ট ওয়াজ 1,21,500 তাহলে ডাইরেক্ট লেবার টোটাল কস্ট কত বলে দিচ্ছে আমরা এখানে আবার কিছু পরবর্তী ইনফরমেশন আছে সেটা দেখবো ফিক্সড প্রোডাকশন ওভারহেড কস্ট ইনকার্ড এটাও অ্যাকচুয়াল ফিক্সড প্রোডাকশন ওভারহেড কস্ট ইনকার্ড যেটা অ্যাকচুয়াল ইনকার্ড মানে অ্যাকচুয়াল 1,50,000 ভ্যারিয়েন্সেস ইনক্লুডেড আবার কিছু ভ্যারিয়েন্সের কথা বলে দিচ্ছে যেমন ডাইরেক্ট ম্যাটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স ফেভারেবল 8,000 ডাইরেক্ট ম্যাটেরিয়াল ইউসেজ ভ্যারিয়েন্স অ্যাডভার্স 6,000 ডাইরেক্ট লেবার রেট ভ্যারিয়েন্স 4,500 অ্যাডভার্স ডাইরেক্ট লেবার এফিসিয়েন্সি 3,600 ফেভারেবল ফিক্সড প্রোডাকশন ওভারহেড এক্সপেন্ডিচার 6,000 এখন রিকোয়ারমেন্ট দিচ্ছে আমাদেরকে ভ্যারিয়েন্স গুলো বলে দিচ্ছে ম্যাটেরিয়াল ভ্যারিয়েন্স লেবার ভ্যারিয়েন্স আর ফিক্সড প্রোডাকশন ওভারহেড ভ্যারিয়েন্স এক্সপেন্ডিচার ভ্যারিয়েন্স বলে দিচ্ছে রিকোয়ারমেন্ট দিচ্ছে কি ক্যালকুলেট দ্য ফলোইং ফর দ্য 4 উইক পিরিয়ড এই যে লাস্ট 4 উইক পিরিয়ড যেটা ছিল ওটার জন্য এগুলোকে বের করতে বলছে কি কি পয়েন্ট আছে একটা হচ্ছে বাজেটেড আউটপুট ইন ইউনিটস তারপর বি নাম্বার অফ লিটার্স পারচেজ সি নাম্বার অফ লিটার্স ইউজড above standard allowed D actual units produced E actual hours worked F average actual direct labor rate per hour দেখার ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এখানে এইগুলা আমাদের যেখানে ভ্যারিয়েবল ভ্যারিয়েন্স গুলা আমরা কিভাবে বের করতে হয় সেটা শিখেছি এবং সেগুলার ভ্যারিয়েন্সের ফেভারেবল না অ্যাডভার্স এগুলা বলে দিচ্ছে এখানে আবার কিছু অ্যাকচুয়াল এখন এগুলোতে আমাদের ব্যাক ক্যালকুলেশন করে করে এই জিনিসগুলো বের করতে হবে তো
তো এগুলা যদি আপনারা আমরা যেটা শিখে আসছি ভ্যারিয়েন্স অ্যানালাইসিস করার সময় ম্যাটেরিয়াল ভ্যারিয়েন্স 2টা, লেবার ভ্যারিয়েন্স 3টা, ভ্যারিয়েবল ওভারহেড ভ্যারিয়েন্স 2টা, আবার ফিক্সড ওভারহেড ভ্যারিয়েন্স ছিল। এগুলো সব যখন আমাদের জানা হবে সেলস ভ্যারিয়েন্স, এগুলো সব যদি আমরা লজিক্যালি যদি শিখে আসি তাহলে এই অঙ্কটা করতে আমাদের কোনো কষ্ট নেই। খুব ইন্টারেস্টিং, খুব ইন্টারেস্টিং অঙ্ক। দেখেন আপনি কিভাবে করবো আমরা। তাহলে প্রথমে হচ্ছে বাজেটের আউটপুট ইন ইউনিটস। প্রথমে আমরা সবচেয়ে ভালো হচ্ছে এখানে কস্ট কার্ডটা করে ফেলাম। আমার পার ইউনিট স্ট্যান্ডার্ড কস্ট, ওটাকে বলে কস্ট কার্ড। তাহলে কস্ট কার্ডটা করে ফেলেন। আমার এখানে যেটা করতে হবে, আমাদের এখানে ম্যাটেরিয়াল কত লাগে আগে সেটা দেখেন। স্ট্যান্ডার্ড কস্ট কি আমাদের ম্যাটেরিয়ালের? 1 unit product standard material input is 16 liters at a standard price of 250. তাহলে এক ইউনিটে আমার কত টাকার ম্যাটেরিয়াল লাগে? এনিবডি বলেন। আর এটা স্যার 40 টাকা স্যার। কত টাকা? 40 স্যার 40 টাকা। কেমনে হলো? 16 লিটার ইনটু 2.5 স্যার 2.5 লিটার পার প্রাইস। হ্যাঁ, তারপরে স্ট্যান্ডার্ড লেবার রেট $5 per hour, 6 hour allowed produce 1 unit। তাহলে কত লেবার রেট কত পার ইউনিটে কত লাগতেছে আমার? 30 টাকা। 30 টাকা। 5 6 30 টাকা। ফিক্সড প্রোডাকশন ওভারহেড 30। Fixed production overhead is absorbed at the rate of 120%. Money 30 এর 120%, 37 টাকা। 120% মানে কত টাকা? 36 টাকা। 6 টাকা পার আওয়ারে 6 টাকা, আর 6 ঘন্টায় 634 টাকা। Sir, 120% absorb of money, like why sir? Money 100% তো হইতে পারে absorption টা, but 120% কেন? Yes sir. এটা সিচুয়েশনে আপনার অঙ্কে বলে দিচ্ছে আপনাকে এটা 80% হইতে পারে, 100% হইতে পারে, 120% বলে দিচ্ছে এখানে যে আমার যা ফিক্সড প্রোডাকশনটা আমার হয় লেবার স্ট্যান্ডার্ডের উপরে, লেবার আওয়ার স্ট্যান্ডার্ডের উপরে আমি ফিক্সড প্রোডাকশনটা আমার লেবার কস্ট যা তার 120% আমার ওভারহেড কস্ট হয়। বিষয়টা এটাই বলতে পারতো যে আমার লেবার কস্ট যা তার 80% আমার ওভারহেড লাগে, এটাও বলতে পারতো। 50% লাগে, এটাও বলতে পারতো। এই ক্ষেত্রে 120% বলছে, প্রশ্ন যা বলছে তাই। ঠিক আছে? Yes sir. তো বলতেছে ফিক্সড প্রোডাকশন ওভারহেড ইজ অ্যাবজর্বড এট দ্য রেট অফ 120% অফ ডাইরেক্ট লেবার কস্ট। আমার ডাইরেক্ট লেবার কস্ট যা তার 120%। তো এটা বের করে ফেলবেন। যেমন 30 টাকা 120% করলে 36 টাকা হয়, অথবা ওই যে 6 টাকা 5 টাকা গায়ে 120% করলে 6 টাকা 6 6 36 টাকা, সেভাবে হয়। দুইভাবে করতে পারেন। During the last 4 weeks accounting period the following occurs. তাহলে আমরা এখন কস্ট কার্ডটা পেয়ে গেলাম। এখন আমরা বের করবো কি? প্রথমে হচ্ছে আমাদের বাজেটেড আউটপুট ইন ইউনিটস। তাহলে আমাদের দেখেন আমাদের এখানে ম্যাটেরিয়াল, এখানে আমাদের যে সমস্ত ভ্যারিয়েন্স দেওয়া আছে এগুলো আবার পড়ি। যে ম্যাটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স এক্সট্রাক্টেড এন্ড দ্য অ্যাকচুয়াল প্রাইস ওয়াজ 2 টাকা 45 পয়সা পার লিটার। তাহলে এখানে একটা ইনফরমেশন আছে আমাদের ম্যাটেরিয়াল পারচেজ ভ্যারিয়েন্সের, পারচেজ প্রাইস ভ্যারিয়েন্সের একটা বিষয় কিন্তু এখানে 5 টাকা 5 পয়সা করে আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের 8 টাকা করে স্ট্যান্ডার্ড ছিল, কিনছি আর 5 পয়সা করে 245 পয়সা, 2 টাকা 45 পয়সা। তার মানে 5 পয়সা একটা প্রাইস ভ্যারিয়েন্স পাচ্ছি। এখানে প্রাইস ভ্যারিয়েন্স যেটা আছে এটাকে ভাগ করলে কিন্তু একটা রেজাল্ট আমরা পাবো ওখান থেকে। আচ্ছা, এটা পরে আসতেছি। তার আগে আমরা ফিক্সড ওভারহেড দেখি। ফিক্সড প্রোডাকশন ওভারহেড কস্ট বলতেছে 1,50,000। কেমন? এখন দেখেন কিভাবে করবো আমরা। ফিক্সড প্রোডাকশন ওভারহেড 1,50,000 আর আমাদের ফিক্সড প্রোডাকশন ওভারহেড এক্সপেন্ডিচার 6,000 টাকা অ্যাডভান্স। তাহলে আমাদের স্ট্যান্ডার্ড কত ছিল? অ্যাকচুয়াল করছি 1,50,000 আর বলতেছে ভ্যারিয়েন্স এবং ভ্যারিয়েন্স ফিক্সড প্রোডাকশন ওভারহেড এক্সপেন্ডিচার ভ্যারিয়েন্স অ্যাডভান্স 6,000। কেমন? তার মানে কি? অ্যাডভান্স 1,50,000 থেকে 1,44,000 স্ট্যান্ডার্ড ছিল। হ্যাঁ, 1,00,000 কিভাবে পেলাম? 1,50,000 খরচ করাতে দেখতেছি যে আমরা 6,000 টাকা আমাদের কিসে অ্যাডভান্স, মানে বেশি খরচ করছি। তাহলে স্ট্যান্ডার্ড কত খরচ করা উচিত ছিল? 1,44,000। হ্যাঁ, 1,50,000 বিয়োগ 6,000 বেশি করে ফেলছি, স্ট্যান্ডার্ড থেকে বেশি করেছি 6,000, ওই জন্য অ্যাডভান্স আসছে। তাহলে আমার হওয়া উচিত ছিল 1,34,000। কিভাবে পেলাম? 1,50,000 থেকে 6,000 বিয়োগ করে পেলাম। এখন এই 1,44,000 পেয়ে গেলাম। তাহলে আমার স্ট্যান্ডার্ড ফিক্সড ওভারহেড আমরা যেটা একটু ক্যালকুলেশন করছিলাম কত টাকা ছিল? 6 ঘন্টায় 6 টাকা করে একটু আগে বের করলাম না আমরা? 36 টাকা। এবার তাহলে আমরা যদি স্ট্যান্ডার্ড কস্টকে স্ট্যান্ডার্ড প্রাইস দিয়ে ভাগ করি তাহলে আমার স্ট্যান্ডার্ড আউটপুট
আমার বাজেট আউটপুট বেড়ে যাবে না? কি কিছু বলছেন না আপনারা? ফিক্সড প্রোডাকশন ওভারহেড 1,50,000 খরচ করছি, অ্যাডভান্স হয়েছে এখানে মধ্যে 6,000, তার মানে আমার হওয়া উচিত ছিল 1,34,000। 1,34,000 হওয়া উচিত ছিল, হ্যাঁ। আর আমার স্ট্যান্ডার্ড যদি রেট যদি 36 টাকা করে হয়, তাহলে 1,34,000 আপনার 36 দিয়ে ভাগ করেন, যা হয় সেটা হচ্ছে আমার বাজেটেড আউটপুট বা এস্টিমেটেড আউটপুট ইন ইউনিটস 4,000 ইউনিট। রাইট। কিভাবে পেলাম? 1,44,000 36 দিয়ে ভাগ 36 আর 36 পেয়ে গেলাম। তাহলে আমরা বাজারের আউটপুট ইন ইউনিটসটা পেয়ে গেলাম। এবার বলছে নাম্বার অফ লিটার্স পারচেজড। হ্যাঁ, তো নাম্বার অফ লিটার্স পারচেজ দেখেন, তাহলে পারচেজ ভ্যারিয়েন্স থেকে দেখি আমরা। পারচেজ ভ্যারিয়েন্স, পারচেজ প্রাইস ভ্যারিয়েন্স দেখা যাচ্ছে এখানে আমাদের $8,000, তাই না? ফেভারেবল $8,000। ফেভারেবল তো হবেই, কারণ আমরা এখানে 2.5 টাকা স্ট্যান্ডার্ড ছিল, 2 টাকা 45 পয়সা করে কিনছি, তাহলে পার লিটারে কত টাকা ফেভারেবল পাইছি আমরা প্রাইসে? 5 পয়সা 5 পয়সা 0.05 ডলার। এটা আমরা ফেভারেবল প্রাইস ভ্যারিয়েন্সে ফেভারেবল ছিল, তাহলে 8,000 ফেভারেবল হয়েছে। তাহলে 8,000 টাকা যদি ফেভারেবল হয় 5 পয়সা করে পার লিটারে, তাহলে আমরা মোট কত লিটার কিনলাম? তাহলে 8,000 ভাগ 0.05, ঠিক আছে বিষয়টা? 8,000-কে 0.05 দিয়ে ভাগ করেন, 1,60,000। আপনার লজিকটাকে এখানে খাটান। কেন আমরা 8,000-কে ভাগ করতেছি? লজিকটা কি এখানে বলেন তো? এই ম্যাটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্সটা $8,000 ফেভারেবল হচ্ছে, এটা কেন হয়েছিল? কিসের থেকে আসছে না অ্যামাউন্টটা? স্ট্যান্ডার্ড রেটের চেয়ে অ্যাকচুয়াল রেট অ্যাকচুয়াল রেট কমে কিনছি স্যার, স্ট্যান্ডার্ড থেকে অ্যাকচুয়াল প্রাইস কমে। অ্যাকচুয়াল প্রাইস মানে স্ট্যান্ডার্ড প্রাইস ইনটু অ্যাকচুয়াল মানে হ্যাঁ, অ্যাকচুয়াল স্ট্যান্ডার্ড প্রাইস পার ইউনিট বিয়োগ অ্যাকচুয়াল প্রাইস পার ইউনিট, যেটা হবে প্রাইসের, ওইটাই তো প্রাইস ভেরিয়েন্স আমার না? ওইটাকে আমি গুণ করব কি দিয়ে? অ্যাকচুয়াল ভলিউম দিয়ে, তাই না? অ্যাকচুয়াল ভলিউমটা বের করে দিলে আমি উল্টা করে যাচ্ছি আমার। হ্যাঁ, তো টোটাল অ্যাকচুয়াল ভলিউমটা আমি তো পাবো, এটা যেহেতু ভ্যারিয়েন্স দিয়ে দিচ্ছে, মানে 5 পয়সা করে কত ইউনিট হলে 8,000 ইউনিট হয়, $8,000 হয়। 5 পয়সা করে কত ইউনিট হলে $8,000 ফেভারেবল হয়। বিষয়টা এরকম আর কি, আমাদের ঐকিক নিয়ম আর কি, পাটিগণিতের ঐকিক নিয়মের মতো করে বের করতে হবে উল্টো করে, তাই না? যে 5 পয়সা করে আমার ফেভার হয় 1 ইউনিটে, তাহলে 1 টাকা করে কত? 8,000 টাকা হলে কত? বিষয়টা মনে চিন্তা করলে তাহলে কি হয়? 8,000 ভাগ 0.05, তাহলে 1,60,000 ইউনিট লিটার আমরা পারচেজ করছি। তাহলে সেকেন্ডটা পেয়ে গেলাম, নাম্বার অফ লিটার্স পারচেজড। বুঝা গেছে একটু নাকি বুঝে যায়নি বলেন? জি স্যার, বুঝা গেছে। ফাইন। নাম্বার অফ লিটার্স, তারপর সি হচ্ছে নাম্বার অফ লিটার্স ইউজড অ্যাবভ স্ট্যান্ডার্ড অ্যালাউড, মানে কি স্ট্যান্ডার্ড যা ছিল তার চেয়ে বেশি বা কম। নাম্বার অফ লিটার্স ইউজড অ্যাবভ ও বেশি স্ট্যান্ডার্ড অ্যালাউড। তাহলে আমার এখানে একটা ব্যালেন্সের কথা বলতেছে, আমার কত লিটার বেশি স্ট্যান্ডার্ড চেয়ে বেশি ইউজ করছি। তাহলে আমার ইউসেজ চলে যান, আমার কত হয়েছে অ্যাডভান্স ভ্যারিয়েন্স, কত ইউজ করতে? বলেন না, আমি আপনাদের কথা শুনতে যাচ্ছি। 6,000 অ্যাডভান্স ম্যাটেরিয়াল 6,000 অ্যাডভান্স করছিলাম না, 6,000 অ্যাডভান্স করছিলাম। তাহলে আমার এটা 6,000 অ্যাডভান্স হচ্ছে, এটাকে যদি আমি স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়াল প্রাইস দিয়ে ভাগ করি, তাহলে ওটা বের হয়ে যায় না? আজ 8,000 টাকা যেভাবে করছিলাম 2,400। জি স্যার। হ্যাঁ, তাহলে 6,000-কে আমরা 2.5 টাকা দিয়ে ভাগ করি, তাহলে কত টাকা হয়? কত লিটার হয়? কত ইউনিট? 24 ইউনিট আমার অ্যাডভান্স ইউনিট হয়েছিল, তাই তো? ওইটা বের হয়ে গেল। তাহলে নাম্বারস অফ লিটার্স ইউজড অ্যাবভ স্ট্যান্ডার্ড অ্যালাউড 24 ইউনিট পেয়ে গেলাম। এবার আসেন অ্যাকচুয়াল ইউনিটস প্রডিউসড, অ্যাকচুয়াল কত ইউনিট প্রডিউস করছিলাম। তো দেখেন আমাদের এখানে লেবার কি আছে? লেবার হচ্ছে 1,21,500 টাকা, এটা আমাদের অ্যাকচুয়াল খরচ লেবারের। আর লেবারের এখানে দুইটা ভ্যারিয়েন্স দিচ্ছে, একটা হচ্ছে অ্যাডভান্স, একটা রেটটা হচ্ছে অ্যাডভান্স $4,500 আর লেবার এফিসিয়েন্সি 3,600 টাকা ফেভারেবল। তাহলে নেট ভ্যারিয়েন্স কত? এখানে টোটাল ভ্যারিয়েন্স বলতে পারলে বা নেট ভ্যারিয়েন্স বলতে পারলে টোটাল ভ্যারিয়েন্স কত? লেবারের $900 কি অ্যাডভান্স থেকে ফেভারেবল,
অ্যাডভার্স Adverse। তাহলে আমার অ্যাকচুয়াল কস্ট করছি 1,21,500, এর মধ্যে $900 অ্যাডভান্স করছি। তাহলে আমার স্ট্যান্ডার্ড কত ছিল? 1,21,500 বিয়োগ 900, ঠিক কি না? স্যার বুঝি নাই ভেরি গুড। আমরা বলি লেবার রেট আর ভ্যারিয়েন্স বলতেছে এখানে 4,500, আর লেবার এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স বলতে 3,600। তাহলে লেবার টোটাল ভ্যারিয়েন্স কত? বুঝে না কে বলছে? ওনাকে বলছি। ওনার নাম কি? আপনার নাম কি? যিনি বুঝেন নাই ওই আমার কথা বলো না। বুঝেন নাই যিনি বলছেন, আপনি বলেন লেবার ভ্যারিয়েন্স কত এখানে? টোটাল ভ্যারিয়েন্স কত? 4,000 ডাইরেক্ট লেবার রেট, 4,500 ডাইরেক্ট লেবার এফিসিয়েন্সি রেট, 900 অ্যাডভার্স। হ্যাঁ, তো আমার অ্যাকচুয়াল ডাইরেক্ট লেবার কস্ট 1,21,500। তাহলে আমার স্ট্যান্ডার্ডটা তাহলে অ্যাডভান্স দিতে হয়েছে, তাহলে কত ছিল অ্যাডভান্স? মানে কত হওয়া উচিত ছিল? 1,21,500 সঙ্গে 900 টাকা আবার অ্যাডজাস্ট করবেন, বিয়োগ করেন 900 টাকা, তাহলে 1,20,600 টাকা আমার খরচ করা উচিত ছিল, তাই তো? 1,20,600 ইউনিট 600 টাকা আমাদের খরচ করা উচিত ছিল। তো আমরা হ্যাঁ, তো এটাকে এখন আপনারা ওই যে পার ইউনিটে আমার লেবার কস্ট কত ছিল? ওই যে 5 টাকা করে 6 টাকা করে 6 ঘন্টা, তাহলে 1,20,600 আপনি স্ট্যান্ডার্ড দিয়ে ভাগ করেন, 30 দিয়ে ভাগ করলে কত ইউনিট হয়? সেটা হচ্ছে কি আমার অ্যাকচুয়াল ইউনিট প্রোডিউসড 4,200। লজিক কাজ করতেছে কিনা বলেন? এগুলো একদম লজিক্যালি আপনাকে এগুলো হিসাব করে আনতে হবে, ঠিক আছে না? জি স্যার, কিন্তু আমরা ম্যাথটাকে কি কোনোভাবে সাজাইতে হবে না? এখানে যেরকম ন্যারেশন দিয়ে লেখছে, বিবরণ দিয়ে এভাবে লিখে ফেলবো নাকি স্যার নিজের মতো করে? না না, ওই ন্যারেশন যা দিছে ওটা লেখক গিয়ে অসুবিধা নেই, আপনার যা সিস্টেমটা ক্যালকুলেশন দেখা দিবেন। এখানে ন্যারেশন দিছে বোঝার জন্য। হ্যাঁ, যেটা আমি আপনাদের বলে দিচ্ছি ওটা, এটা আপনারা আবার পড়বেন। তো ন্যারেশন গুলো পড়ে আবার এটাকে রিফাইন করবেন। আমি তো বলে দিচ্ছি ন্যারেশন গুলো আপনারা পড়ে কি করবেন, রিভিউ করে নিজেকে রিফাইন করবেন, মাথায় ভালো মতো ঢুকে করবেন, বুঝছেন না? কিন্তু পরীক্ষাতে এত সব লেখার দরকার নেই। পরীক্ষাতে কি এত সব লেখার দরকার নাই, শুধুমাত্র হিসাবটা দেখা দিবেন, ঠিক আছে না? অ্যাকচুয়াল আওয়ার্স ওয়ার্ক, অ্যাকচুয়াল আওয়ার ইনভেস্ট প্রোডিউস স্পেসিফ আর অ্যাকচুয়াল আওয়ার্স ওয়ার্ক। তাহলে দেখেন আমাদের 4,220 ইউনিট আমরা প্রোডাকশন করছি। তাহলে আমাদের 4,020 ইউনিটের জন্য 6 ঘন্টা করে কত ঘন্টা লাগত ছিল? 24,120। 24,120। 4,020 ইউনিট অ্যাকচুয়াল প্রোডাকশনকে স্ট্যান্ডার্ড 6 ঘন্টা দিয়ে গুণ করলে 24,120 ঘন্টা হওয়া উচিত ছিল। কিন্তু আমরা কত ঘন্টা ব্যবহার করছি সেটা বের করার জন্য এখানে লেবার রেট, এফিসিয়েন্সি, এখানে যে আমাদের কত আছে লেবার, ডাইরেক্ট লেবার এফিসিয়েন্সি কত ভ্যারিয়েন্স বলেন? 3600 আমাদের এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স আছে। আর কি আমাদের 3,600 কে আমরা যদি 5 টাকা স্ট্যান্ডার্ড ভাগ করি তাহলে কত ঘন্টা হয়? এফিসিয়েন্সি কত ঘন্টা? আমরা কত ঘন্টা ফেভারেবল? 3,600 ভাগ 5 টাকা, তাই তো 720 ঘন্টা। এটা কি হচ্ছে, ফেভারেবল হচ্ছে নাকি অ্যাডভার্স হচ্ছে? ফেভারেবল স্যার, ফেভারেবল হচ্ছে। এখানে অ্যামাউন্টটা দেওয়া আছে, অ্যামাউন্টটাকে আমরা ইউনিটে আনলাম 5 টাকা দিয়ে ভাগ করে। $36 আবার ফেভারেবল অ্যামাউন্ট বলেছিল 5 টাকা দিয়ে ভাগ করে 720 টাকা 20 ইউনিট পেয়ে গেল। তাহলে 720 ইউনিট ফেভারেবল ছিল। তাহলে 24,120 স্ট্যান্ডার্ড থেকে 720 ফেভারেবল বাদ দিতে হবে। বাদ দিলে কত হয়? যেহেতু ফেভারেবল তাহলে বাদ দিচ্ছি 23,400। 24,120 বিয়োগ 720, 23,400 হচ্ছে কি আমাদের অ্যাকচুয়াল আওয়ার্স ওয়ার্ক। আর তারপর হচ্ছে কি এভারেজ অ্যাকচুয়াল ডাইরেক্ট লেবার রেট পার আওয়ার। এবার আমাদের 1,21,500 টাকা হচ্ছে ডাইরেক্ট লেবার কস্ট অ্যাকচুয়াল ফিগার, 1,21,500। আর 23,400 বের করলাম অ্যাকচুয়াল আওয়ার্স ওয়ার্ক। তাহলে 1,21,500 কে 23,400 তে ভাগ করেন, ভাগ করলে
5.1923 হ্যাঁ। তো এটা জাস্ট আমরা যা ভ্যারিয়েন্সে করছি একদম কনক্লুশনের লাস্ট অঙ্ক এটা যা করছি লজিক্যালি বুঝছি কিনা, যারা বুঝেন নাই লজিক্যালি এই চ্যাপ্টারটা তারা কিন্তু এটা করতে গিয়ে দাঁড়া হয়ে যাবে, ঠিক কিনা বলেন? সুতরাং যেটা ভ্যারিয়েন্স আমরা শিখছি সেটাকে লজিক্যালি লাগায় এই অঙ্কটা এভাবে সলভ করতে হবে। কেমন ইন্টারেস্টিং না অঙ্কটা বলেন? এটা বাসায় আপনারা একাধিকবার প্র্যাকটিস করবেন, 10 নম্বরটা এবং এটা একদম প্র্যাকটিস করবেন, একবার দুইবার প্র্যাকটিস করার পরে দেন আপনারা এই টেস্ট অফ আন্ডারস্ট্যান্ডিং গুলো সবগুলো অঙ্ক করবেন, আচ্ছা মোটামুটি এটা আমাদের। জি স্যার, অ্যাকচুয়াল ইউনিট প্রোডিউসড কিভাবে পাইলাম? আপনার কথা বুঝতে পারেনি, আবার বলেন। বুঝি না। অ্যাকচুয়াল ইউনিট প্রোডিউসড এটা স্যার কেমনে আসলো? এটা আরেকবার বোঝাই কেমনে আসলো? জি আমরা যে একটু আগে অ্যাকচুয়াল আওয়ার্স ওয়ার্ক বের করছিলাম 23,400 ইউনিট, এটাকে বুঝতে পারছিলেন আপনি? জি স্যার, ওটা বুঝলাম স্যার। তাহলে আমার ডাইরেক্ট লেবার কস্ট এখানে দেওয়া আছে, ডাইরেক্ট লেবার কস্ট ওয়াজ 1,21,500। তাহলে 1,21,500 আমার কস্ট হয়েছে, ওইটাকে 23,400 ইউনিট অ্যাকচুয়াল ইউনিট ভাগ যদি করি তাহলে আমার এই এভারেজ অ্যাকচুয়াল ডাইরেক্ট লেবার রেট পার আওয়ার বেড়ে যাবে। 1,21,500 ভাগ 23,400 সমান 5 দশমিক কত জানি হয়। স্যার এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে গেলে এক জায়গায় শুধু একটু ইয়ে হয়ে যায়, সেটা হচ্ছে স্যার কনফিউজড হয়ে যায়। যেমন শুট কস্ট আর ডিড কস্ট যখন বের করতে যায়, যেমন সেলস প্রাইসের ভেরিয়েন্সের ক্ষেত্রে শুট কস্ট হচ্ছে স্ট্যান্ডার্ড, যেটা স্ট্যান্ডার্ড সেলস প্রাইস ইনটু অ্যাকচুয়াল সেলস ইউনিট। তা আমি কনফিউজ হচ্ছে যেখানে, যেমন আমার স্ট্যান্ডার্ড সেলস প্রাইসের সাথে স্ট্যান্ডার্ড সেলস ইউনিট কেন গুণ না হয়, অ্যাকচুয়ালটা হয় কেন স্যার? এখানে একটু ইয়ে। আবার অ্যাকচুয়াল সেলস প্রাইস ইনটু অ্যাকচুয়াল সেলস ইউনিট, ওটা ঠিক আছে ডিটের ক্ষেত্রে, কিন্তু স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড সেলস প্রাইস ইনটু অ্যাকচুয়াল সেলস ইউনিট, এখানে স্ট্যান্ডার্ডের সাথে যদি স্ট্যান্ডার্ডটা হইতো তাহলে আমার মনে হয় ইয়া হইতো, মানে এখানে কনফিউজড হয়ে যাইছে। আপনার প্রশ্ন ছিল উত্তর দিচ্ছি, 1 মিনিট পরে আদান হচ্ছে, আদানের পরে উত্তরটা আবার দিব রিভিউ করার জন্য। 1 মিনিট, হ্যাঁ 1 মিনিট ওয়েট করি। জি, যিনি আমাকে প্রশ্ন করছিলেন আপনার নাম কি? গোলাম রাসেল স্যার। রাসেল, দেখেন আমি জাস্ট চ্যাপ্টার শেষ, আমি তবুও রিভিউ করে দিচ্ছি। বরং রিভিউতে একটু আমরা এখানে চ্যাপ্টার সামারিতে গিয়েও বলতে পারবো কথাটা। এই দেখেন আমরা ভ্যারিয়েন্স অ্যানালাইসিস করছি, ম্যাটেরিয়াল এখানে পড়ছি কি ম্যাটেরিয়াল ভ্যারিয়েন্স, লেবার ভ্যারিয়েন্স, ভ্যারিয়েবল ওভারহেড ভ্যারিয়েন্স, ফিক্সড ওভারহেড ভ্যারিয়েন্স, সেলস ভ্যারিয়েন্স। আপনারা সবাই আমার সাথে রেসপন্স করবেন এই চ্যাপ্টারটাতে আমরা যা শিখছি ভ্যারিয়েন্স গুলো কিভাবে শিখছি। হ্যাঁ, আর গোলাম রাসেলের যে প্রশ্নটার উত্তর সেটা আমি প্রথমে দিয়ে দিই। আমরা কি করি, আমরা এখানে দেখেন এই প্রথম চারটা ম্যাটেরিয়াল, লেবার, ভ্যারিয়েবল ওভারহেড, ফিক্সড ওভারহেড, এগুলা থেকে কি সব কস্ট কম্পোনেন্ট, ইজন্ট ইট? সব তো কস্ট না? জি স্যার, সবগুলোই কস্ট। আর সেলস ভ্যারিয়েন্সটা রেভিনিউ। আচ্ছা, তাহলে সেলস যা করতেছি ওটা জাস্ট উল্টা কনসেপ্ট নিয়ে আমাদের কস্ট হিসাব করতে হবে। সেলস টা আয়,
কিন্তু ব্যয়। আচ্ছা, এটা একটা পয়েন্ট মাথায় রাখিয়ে। হ্যাঁ জি স্যার। তারপরে তাহলে আপনার প্রশ্ন ছিল সেলস এর মধ্যে কি খাবার না স্যার? স্যার আমার প্রশ্ন হচ্ছে যে যেহেতু আমি স্ট্যান্ডার্ড করবো, স্ট্যান্ডার্ডের সাথে স্ট্যান্ডার্ড সেলস প্রাইসের সাথে কেন স্ট্যান্ডার্ড সেলস ইউনিট যোগ হয় না, গুণ হয় না, সেটা নিয়ে আমি একটু কনফিউজ। যে স্ট্যান্ডার্ড এখন মনে করেন আমি আপনাকে সহজ করে বলি, আপনার সেলস ভ্যারিয়েন্সে আমরা কি পাচ্ছি? সেলস প্রাইস ভ্যারিয়েন্স আর সেলস ভলিউম ভ্যারিয়েন্স, তাই তো? জি স্যার। জি, প্রাইস ভ্যারিয়েন্সটাই বলি আপনাকে একটা। প্রথমে প্রাইস ভ্যারিয়েন্সটা হচ্ছে আপনি প্রথমে ইউনিট প্রাইসটা হিসাব করবেন, কস্ট পার ইউনিট, সেলস প্রাইস পার ইউনিট। তাহলে অ্যাকচুয়ালি কত আমার বাজেট কত প্রাইস ছিল, বাজেট ছিল কত আর অ্যাকচুয়াল হইছে কত, অ্যাকচুয়াল কত ইউনিট আর কত প্রাইসে বিক্রি করছি। মনে করেন অ্যাকচুয়াল বাজেট ছিল 6 টাকা করে বিক্রি করব, কিন্তু অ্যাকচুয়াল বিক্রি করছি 5 টাকা করে। তাহলে আমার সেলস প্রাইস পার ইউনিটের মধ্যে এই যে 1 টাকা ডিফারেন্স হলো, এটা কি অ্যাডভান্স বলবেন নাকি ফেভারেবল বলবেন? জি স্যার, মানে 5 টাকা স্ট্যান্ডার্ড ছিল আর 60 টাকা অ্যাকচুয়াল ছিল, তাহলে আমার ফেভারেবল স্যার, যেহেতু আমার 1 টাকা বেশি সেলসে। জি স্যার। সেলসে এইখানে আপনার কনসেপ্টের গলত, আমি এই জন্য পয়েন্ট আপনাকে দিলাম। আমার সেলসে ইনকাম 5 টাকা বাজেট করছিলাম, 4 টাকা বেচছি, তাহলে ফেভারেবল আপনার হয়? জি স্যার, এখন কনসেপ্টে ক্লিয়ার, যেহেতু আমার রেভিনিউর ক্ষেত্রে হবে। জি স্যার। আবার দেখেন ম্যাটেরিয়াল কিনছি 5 টাকা করে পার লিটার কিনবো, 5 টাকা করে পার কেজি কিনবো চিন্তা করছিলাম, বাজেট করছিলাম 4 টাকা। বাকি যে সাইডটা আছে ডাইরেক্ট ম্যাটেরিয়াল, লেবার, ভ্যারিয়েবল, ওগুলা তো কস্ট, ওজন্য হচ্ছে ওগুলোর ক্ষেত্রে উল্টা কনসেপ্ট আসবে যেহেতু, আর এটা তো রেভিনিউ। জি স্যার। এবার আশা করি আপনার করতে আর অসুবিধা হবে না। এটাই হচ্ছে এখানে হচ্ছে একটু আপনার কনসেপ্ট একটু গলত ছিল, ঠিক আছে না? এবার জি স্যার, থ্যাংক ইউ। আমরা এই ভ্যারিয়েন্স অ্যানালিসিসের মধ্যে কি করলাম? ম্যাটেরিয়াল ভ্যারিয়েন্স পড়ছি। আচ্ছা, এখন সবাই আমার সঙ্গে রেসপন্স করেন, ম্যাটেরিয়াল ভ্যারিয়েন্স কি কি পড়ছি আমরা? ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স, ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স। ফাইন। টোটাল ম্যাটেরিয়াল ভ্যারিয়েন্স। প্রথমে টোটাল ভ্যারিয়েন্সটা বের করতে পারি, স্প্লিট করলে দুইটা ভাগে ভাগ হয়ে যায়। একটা হচ্ছে প্রাইসের কারণে ভ্যারিয়েন্স হয়েছে, আরেকটা হচ্ছে ইউসেজের কারণে ভ্যারিয়েন্স। আবার প্রাইস ভ্যারিয়েন্স ইউসেজ ভ্যারিয়েন্স যোগ করলে টোটাল ভ্যারিয়েন্সটা আমাদের কি হয়? বেড়ে যাবে। এবার লেবার ভ্যারিয়েন্স কি ছিল? লেবার ভ্যারিয়েন্স, এফিশিয়েন্সি ভ্যারিয়েন্স, আইডল ভ্যারিয়েন্স, আইডল টাইম ভ্যারিয়েন্স। হচ্ছে টোটাল লেবার রেট ভ্যারিয়েন্স, লেবার এফিশিয়েন্সি ভ্যারিয়েন্স, একটা আইডল ভ্যারিয়েন্স, আইডল ক্যাপাসিটি ভ্যারিয়েন্স, আইডল টাইম ভ্যারিয়েন্স। গেল। আবার এগুলা প্লাস মাইনাস করলে টোটাল ভ্যারিয়েন্সটা কিন্তু অটোমেটিক বের হয়ে যায়। ভ্যারিয়েবল ওভারহেড ভ্যারিয়েন্স, এখানে কি ছিল? রেট ভ্যারিয়েন্স আর এফিশিয়েন্সি আর হচ্ছে এক্সপেন্ডিচার। সরি, এফিশিয়েন্সি আর এক্সপেন্ডিচার। জি স্যার। এক্সপেন্ডিচার ভ্যারিয়েন্স মানে আমার প্রাইস লেবার ম্যাটেরিয়াল ক্ষেত্রে যেটা প্রাইস ছিল বা লেবার ক্ষেত্রে যেটা রেট ছিল, ভ্যারিয়েবল ওভারহেড ক্ষেত্রে বলবো আমরা কি? এক্সপেন্ডিচার ভ্যারিয়েন্স। আরটা ছিল এফিশিয়েন্সি ভ্যারিয়েন্স। লেবার ভ্যারিয়েন্স যে এফিশিয়েন্সি যেভাবে মাপযোগ করতাম, ভ্যারিয়েবল ওভারহেড এফিশিয়েন্সি একই রকম করে মাপযোগ করব। গেল। ফিক্সড ওভারহেড ভ্যারিয়েন্সের মধ্যেও এক্সপেন্ডিচার ভ্যারিয়েন্স আর হচ্ছে ভলিউম ভ্যারিয়েন্স। স্যার ভলিউম ভ্যারিয়েন্স। ভলিউম ভ্যারিয়েন্স কি? এক্সপেন্ডিচার ভ্যারিয়েন্স আরটা ভলিউম স্যার। ভলিউম ভ্যারিয়েন্স না? আচ্ছা, তা সেলস এর মধ্যে কি ছিল? প্রাইস ভ্যারিয়েন্স আর হচ্ছে ভলিউম ভ্যারিয়েন্স। না স্যার, সেলস প্রাইস আর একটা ইউজেস স্যার। ইউজেস কেন হবে? সেলস এর মধ্যে কি ইউজেস? ভলিউম ভ্যারিয়েন্স। ভলিউম ভ্যারিয়েন্স, এক্স্যাক্টলি। সেলস এর ইউজেস কেন? ইউজেস বললে সেলস সঙ্গে কি খাটবে আপনার? ম্যাটেরিয়াল ইউজেস বলতে পারেন, সেলস তো ইউজেস হবে না, সেলস তো ভলিউম। জি স্যার। হ্যাঁ, এই যে শব্দগুলো কিন্তু এগুলা সব কনসেপচুয়াল, আপনার এগুলো মুখস্থ করার দরকার নেই। এগুলো আপনাকে বুঝে মাথায় ঢুকতে হবে, বুঝে মাথায় ঢুকতে হবে। বুঝে মাথায় ঢুকলে আপনার জীবনে কোনোদিন মাথা থেকে যাবে না, বুঝছেন না? আপনার সেলসকে ইউজেস বললে কিন্তু পারফেক্ট হবে না। ম্যাটেরিয়াল ইউজেস হতে পারে, সেলস ইউজেস না। সেলসটা তো আমার ভলিউম, সেলসের ভলিউম বাড়লো কমলো, তাই না? তারপর ম্যাটেরিয়াল প্রাইস হতে পারে, সেলসও প্রাইস হতে পারে। লেবার কিন্তু প্রাইস বলা, লেবার করতে বলে রেট, ভ্যারিয়েবল ওপরে করতে বলে এক্সপেন্ডিচার। এই ছোটখাটো বিষয়গুলো মনে রাখবেন, ইনশাল্লাহ আর কোনো ঝামেলা হবে না। সো এই চ্যাপ্টারটা মোটামুটি আশা করি সবার ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা। অঙ্কগুলো এখানে যা আছে, প্র্যাকটিস গুলো, টেস্ট অফ আন্ডারস্ট্যান্ডিং 1 2 3 4 সব বলে করবেন একদম। তবে স্যার একটা কোশ্চেন ছিল। জি বলেন। 8, হ্যাঁ 8 আমি শেষ করি। 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর কোশ্চেন, 4 নম্বর কোশ্চেন এগুলা একটু হাতে কলমে করিয়েন। আর সবগুলো প্রশ্ন কেন করবেন, কেন পড়বেন,
সবগুলো প্রশ্ন পড়লে আপনাদের যেটা ভালো হবে সেটা হচ্ছে এক একটা প্রশ্নের মধ্যে এক এক ধরনের স্টেটমেন্ট দেওয়া থাকে, মানে কোশ্চেন গুলার স্টাইল থাকে। স্টাইলগুলো আপনি যখন পড়বেন বিশেষ করে মাথায় চলে আসবে যে কি কি ধরনের প্রশ্নগুলো হতে পারে, কিওয়ার্ড মিনিং, এগুলা তখন মাথায় চলে আসবে। দুই চারটা অঙ্ক প্রশ্ন করছিলেন, বলেন। শুনতে পাচ্ছি না। শেষে হচ্ছে এবিসি কস্টিং এর একটা ভেরিয়েন্স দেওয়া আছে, ওইটা কি, ওইটার কনসেপ্টটা স্যার ক্লিয়ার না, ওটা কি পরীক্ষা আসার মতো? কোনটা বলছেন স্যার? এবিসি কস্টিং এর একটা ভেরিয়েন্স দেওয়া আছে চ্যাপ্টার শেষে। আচ্ছা আচ্ছা, ওটা বলেছি সেদিন আমি একটু টাচ দিয়ে গেছিলাম, সেটাই আর কি। আমি ওটা পড়া দিচ্ছি। এখানে বলতেছে যে আদার অ্যাকাউন্টিং মেথডস, আমরা যে যেটা করছি, এবিসি অ্যানালাইসিস অফ ওভারহেড কস্ট ইজ পসিবল। কস্ট এটাতে এবিসি অ্যাপ্রোচটা দিয়ে আপনি করতে পারেন। কনসেপ্ট কিন্তু সেম, কনসেপ্ট যা শিখছি তাই, শুধু আমরা ওভারহেড কস্ট করার সময় অ্যাপ্লিকেশন কস্ট হিসেবে যেটা করছি এখানে এবিসি হিসেবেও করা যায় আর কি, বিষয়টা এরকম। কনসেপ্টে আমাদের যারা শিখছি বাইরে কিছু নেই। দিস ফলোস দ্য এবিসি লজিক। এবিসি লজিক মানে কি? আমরা এবিসিতে কি করতাম, ওভারহেডটাকে ভেঙে কস্ট পুল এবং কস্ট ড্রাইভের মধ্যে ভাগ করে খাত অনুযায়ী আমরা ওভারহেডটাকে ভাগ করতাম, তাই তো? এবিসিতে কি করে আসছি, কি শিখে আসছি আমরা? ওভারহেডটাকে ভাঙছি না? জি স্যার। অ্যাক্টিভিটি বেসড কস্টিং, এবিসি মানে অ্যাক্টিভিটি বেসড কস্টিং। ওভারহেডটাকে ভেঙে বিভিন্ন খাতে নিয়ে গেছিলাম না? জি স্যার। জি চ্যাপ্টার 5 এ। জি স্যার। রেসপন্স করেন আমাকে প্লিজ। আমি তো স্যার আমি আপনাদেরকে পড়াইছি, আপনারা যদি রেসপন্স না করেন আমি তো কনফিউজ করেছি, আপনি বুঝছেন কিনা? হ্যাঁ, তাহলে আমরা এবিসিতে কি করতাম, আমরা ওভারহেডটাকে আমরা বিভিন্ন খাতে ভাগ করে অ্যাক্টিভিটি অনুযায়ী আমরা ডিস্ট্রিবিউশন করছিলাম, বিভিন্ন প্রোডাকশন কস্টের মধ্যে অ্যাক্টিভিটি অনুযায়ী আমরা ধরছিলাম। এটা একই বিষয়। হ্যাঁ, তো এটাও ঠিক এই অ্যাপ্রোচটা, এবিসি কস্টিংটার অ্যাপ্রোচ দিয়ে এখানে আমরা একটা কস্টিং করতে পারি, আমরা একটা অ্যানালাইজ করতে পারি। তো দেখি কিভাবে, এক্সাম্পলটা দেখি। এবিসি লিমিটেড প্রোডিউসেস দ্য unit and all overheads are associated with the delivery of units of its customers. ABC Limited একটা কোম্পানির নাম দিয়েছে। আচ্ছা, যাক। Budget details for the period include 8,000 units overheads, 4,000 units output, 40 customers deliveries. তাহলে দেখেন এখানে ওভারহেড $8,000, 4,000 ইউনিট আউটপুট এবং 40টা কাস্টমার ডেলিভারি হয়। অ্যাকচুয়াল রেজাল্টস ফর দ্য পিরিয়ড 7,800, মানে $8,000 যেখানে আমার ওভারহেড ছিল বাজেট, 7,800 ওভারহেড আমরা খরচ করছি। 4,000 ইউনিট যেখানে আউটপুট ছিল সেখানে 4,200 আমাদের আউটপুট হয়েছে। আর যেখানে 80টা ডেলিভারি আমার খরচ ছিল সেখানে আমাদের 28টা ডেলিভারি হয়েছে। The overhead cost variance is for the period is actual cost 7,800, standard cost 4,200 গুণ $2 per dollar। $2 কেন আসলো? এই 4,000 ওভারহেড বাজেট আর 8,000 ওভারহেড ডলার বাজেট 4,000 ইউনিট ভাগ করলে $2 করে পার ইউনিট হয়। তাহলে 200 গুণ 4 2, তাহলে 8,400। তাহলে অ্যাকচুয়াল কস্ট হচ্ছে 7,800। এটা হচ্ছে ডিট কস্ট, এটা ডিট কস্ট। স্ট্যান্ডার্ড কস্ট ছিল, শুট কস্ট ছিল 8,400। তাহলে শুট কস্ট যে ডিট কস্টটা কম, তার মানে কস্ট ভ্যারিয়েন্সটা আমার $600 ফেভারেবল। এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড কস্টিং অনুযায়ী। অ্যাপ্লাইং দ্য ট্রেডিশনাল ফিক্সড ওভারহেড কস্ট ভ্যারিয়েন্স অ্যানালাইসিস গিভেন দ্য ফলোইং রেজাল্টস। আমরা যদি ট্রেডিশনাল কস্টিং যেটা শিখে আসছি সেখানে করতাম ভলিউম ব্যালেন্স বের করতাম কি হবে, 8,400 স্ট্যান্ডার্ড বিয়োগ 8,000 বাজেটের। 8,400 স্ট্যান্ডার্ড কেন হলো? এই যে 4,200 ইউনিট আমাদের প্রোডাকশন করছি, $2 করে গুণ করলে 8,400 টাকা স্ট্যান্ডার্ড হইতো, আমাদের হওয়া উচিত ছিল, কিন্তু আমরা খরচ করছি আমাদের যে ভলিউম ব্যালেন্সের মধ্যে 800 বাজেট ছিল, স্ট্যান্ডার্ড ছিল 8,400, বাজেট ছিল 8,000। তাহলে আমাদের 400 হচ্ছে গিয়া ফেভারেবল। আর এক্সপেন্ডিচার তাই 8,000 টাকা বাজেট ছিল, 7,800 টাকা অ্যাকচুয়ালি করছিলাম, তাহলে 200 টাকা ফেভারেবল। তাহলে 600 টাকা।
তাহলে ভলিউম ভ্যারিয়েন্স 800, 400 ফেভারেবল, এক্সপেন্ডিচার 200 ফেভারেবল, মোট কস্ট ভ্যারিয়েন্স 600 ফেভারেবল। এই 600 কে ভাগলাম, আচ্ছা গেল। কিন্তু অ্যাডপ্টিং দ্য এবিসি অ্যাপ্রোচ, যদি এবিসি অ্যাপ্রোচে করতাম তাহলে কিভাবে করতাম? সেম জিনিসটা যদি আমরা এবিসি অ্যাপ্রোচে করতাম, হ্যাঁ, তাহলে কি করতাম? তাহলে আমরা করতাম এভাবে যে 42 স্ট্যান্ডার্ড, এই যে 4200 ইউনিটের জন্য আমার স্ট্যান্ডার্ড কত? 42 হবে না? দেখেন এখানে 4000 ইউনিটের জন্য স্ট্যান্ডার্ড থেকে 400 কাস্টমার ডেলিভারিজ। তাহলে আমি এখন ডেলিভারি অনুযায়ী ভাগ করবো এটাকে। এবিসি কস্টিং যেহেতু আমরা ওইটাকে খাত অনুযায়ী কস্ট পুল অনুযায়ী ভাগ করছি, তাহলে কস্ট পুল ধরলাম কাস্টমার ডেলিভারি। তাহলে কাস্টমার ডেলিভারি আমার হওয়া উচিত ছিল কয়টা? 42টা স্ট্যান্ডার্ড ছিল, কিন্তু করছি কয়টা? 38টা। তাহলে আমার 4টা ডেলিভারি ফেভারেবল হয়েছে, কম লাগছে। একটা ডেলিভারি 200 টাকা করে, 200 টাকা কেমনে? এই যে 400 টাকা ইউনিট, 400 ইউনিট আউটপুট, 40 কাস্টমার ডেলিভারি। তার মানে এক ডেলিভারিতে আমার ওভারহেড কত? 400 ভাগ 40, 2 টাকা কি? হ্যাঁ, 200 টাকা। 400 ভাগ 100, না স্যার, মনে হয় 8000 না স্যার 8000 ভাগ 40। হ্যাঁ 8000 ভাগ 40, সরি, হ্যাঁ 8000 ভাগ 40, হ্যাঁ রাইট, ওভারহেড আমি ইউনিট না, টোটাল আমার 8000 টাকা ভাগ 40, তাই তো? তাহলে কত? 200 টাকা। হ্যাঁ 200 টাকা হলে কি হচ্ছে? আমার 42 স্ট্যান্ডার্ড ছিল, 38টা অ্যাকচুয়াল হয়েছে। তাহলে আমার 4টা ইন্টু $200 পার ইউনিট পার ডেলিভারি, তাহলে $800 ফেভারেবল। তাহলে এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স এখানে হয়ে গেছে 800, আর এক্সপেন্ডিচার ভ্যারিয়েন্স হয়ে গেছে এখানে কত? 38 ডেলিভারিজ ইনটু $200। আমাদের এটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড। হ্যাঁ, 38 ডেলিভারিতে 200 টাকা করে স্ট্যান্ডার্ড কত? ওটা থেকে আমার 7800 টাকা যেটা খরচ করছি সেটা বিয়োগ করলে 200 টাকা অ্যাডভান্স, মানে এটা বেশি হয়, এটা বেশি খরচ করছি, তাহলে অ্যাডভান্স। তো সেক্ষেত্রে আমার 200 টাকা অ্যাডভান্স, তাহলে যোগ বিয়োগ করলে 600। এখানেও আমার ট্রেডিশনাল কস্টিং মেথডে $600, আর যদি আমরা এবিসি অ্যাপ্রোচ করে যাই তাহলেও এফিসিয়েন্সি আসছে, এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স এন্ড এক্সপেন্ডিচার ভ্যারিয়েন্স। এখানে বলছে ভলিউম ভ্যারিয়েন্স এন্ড এক্সপেন্ডিচার ভ্যারিয়েন্স, এখানে বলছে এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স এন্ড এক্সপেন্ডিচার ভ্যারিয়েন্স। এখানে তখন আমাদের হয়ে গেল $600। কথা রেজাল্ট সেম আসছে, কিন্তু এই যে ভ্যারিয়েন্সের হিসাবটা দুই রকম ভাবে আসছে। যেমন এক্সপেন্ডিচার ভ্যারিয়েন্স এখানে 200 আসছে, এখানে 200 আসছে, কিন্তু এবিসি অ্যাপ্রোচে যাই তখন আমি এফিসিয়েন্সি হিসাব করবো, ওভারহেডটা এফিসিয়েন্সি লেভেল অনুযায়ী তখন হিসাব করবো, যেহেতু সেই আমি এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স বলতেছি এবং আমার ফেভারেবল 800, তখন আমি হিসাব করতে পারবো যে আমার এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স কেন হইলো, ফেভারেবল 800 হচ্ছে, এটা 800 যে হয়েছে ফেভারেবল, এটা কেন হইলো? তখন আমি ফার্দার অ্যানালাইসিস করে ম্যানেজমেন্টকে একটা রিপোর্ট দিতে পারবো। এই হচ্ছে কি বিষয়, আর কিছু। বোঝা গেছে? প্রশ্ন করতে বোঝা গেছে? স্যার, আর জিজ্ঞেস করছি স্যার, এটা কতটুকু ইম্পর্টেন্ট, মানে আমাদের পরীক্ষায় কি আসার মতো? অবশ্যই এগুলা সব জেনে রাখবেন। এই অঙ্কটা এখানে একটা দেওয়া আছে, এটা অবশ্যই করবেন, মাথাতে থাকতে হবে আপনারা। এমন কোনো কিছু বাদ দিয়ে যাবেন না পরীক্ষা হলে। কেন? পরীক্ষা হলে যখন আমরা যাব, আমরা ফুল কনসেপ্ট নিয়ে যাব। এবার পৃথিবীর যেখান থেকে প্রশ্ন করুক, আমরা তাতে ফুল কনফিডেন্স নিয়ে অ্যান্সারটা করতে পারবো। আমরা যদি কোনো একটা জায়গা থেকে, কোনো একটা কন্টেন্ট থেকে কিছু বাদ দিয়ে যাই, তখন অবশ্যই কনফিউশন সৃষ্টি হবে পরীক্ষা হলে গিয়ে, কনফিডেন্সটা কাজ করবে না। এখন আমি তো বারবার বলছি, আপনাকে সবকিছু লিখতে হবে না তো, কিন্তু কনসেপ্টটা নেওয়ার জন্য আপনাকে সব পড়তে অবশ্যই হবে, পড়ে গিয়ে কনসেপ্ট যখন ফুল থাকবে মাথার মধ্যে, ইনশাল্লাহ প্রশ্নগুলো বুঝতে পারবেন। এখানে প্রশ্ন বোঝার হচ্ছে বাহাদুরি। এই সাবজেক্টের মধ্যে প্রশ্ন বুঝে গেলে, প্রত্যেকটা ওয়ার্ড টু ওয়ার্ড বুঝে গেলে, মিনিংটা বুঝতে পারলে অঙ্ক করা একেবারে সহজ, এবং ফুল আনসার করে 100% মার্কস নিয়ে আসতে পারবেন ইনশাল্লাহ। স্যার 42 স্ট্যান্ডার্ডটা কোথা থেকে আসলো? 42 স্ট্যান্ডার্ড কোথা থেকে আসছে? এই যে এখানে 400 ইউনিটস আউটপুট, 40 কাস্টমার্স ডেলিভারি। কেমন? জি স্যার, জি স্যার। 40 কাস্টমার ডেলিভারি, আর এখানে আছে 4200 ইউনিটস। কেমনে আসলো 4200 ইউনিটস? এই যে আপনার এখানে 4200 ইউনিট বলে দিয়েছে, 4200 ইউনিটস আউটপুট বলে দিয়েছে, 38 কাস্টমার্স। এই যে 4200। জি স্যার, 4200। এখান থেকে পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে অ্যাকচুয়াল। এটা হচ্ছে বাজারে 4000 ছিল, 40টা কাস্টমার ডেলিভারি, আর 4200 আউটপুট, 38টা কাস্টমার ডেলিভারি। এখান থেকে 42টা আসছে। এখানে তো স্ট্যান্ডার্ড ছিল 40 ডেলিভারিজ। 40 স্ট্যান্ডার্ড ছিল 40 কাস্টমার ডেলিভারি 4000 ইউনিটের জন্য 8000 টাকা। 8000 টাকা 40 কাস্টমার ডেলিভারির জন্য। তাহলে পার কাস্টমার ডেলিভারি কত টাকা? 8000 ভাগ 40, 200 টাকা। জি স্যার, 200 টাকা। জি,
বাট আমার কোশ্চেনটা হচ্ছে যে 42 স্ট্যান্ডার্ড ডেলিভারিজ এটা কোথেকে আসলো স্যার? স্ট্যান্ডার্ড ডেলিভারিজ কোথায় পেলেন এখানে? স্যার এরপরে পেজে ওই অ্যাক্টিভিটি এবিসি কস্টিং এই যে এখানে এই যে এটা ব্যালেন্স স্ট্যান্ডার্ড কেন? জি স্যার। এটাই প্রশ্ন আপনার, ব্যালেন্স স্ট্যান্ডার্ড কেন? জি স্যার। আমার আউটপুট কত? 42 দিন না? জি স্যার। তো 4000 ইউনিটের জন্য 40 কাস্টমার, ব্যালেন্সের জন্য ব্যালেন্সটা হয় না? 4000 ইউনিটের জন্য 40টা কাস্টমার ডেলিভারি, তাহলে 42 ইউনিটের জন্য 42টা কাস্টমার ডেলিভারি। ও আচ্ছা, এটা কি স্ট্যান্ডার্ড? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্ট্যান্ডার্ড অনুযায়ী করলে 42টা ইউনিটের জন্য 42 ইউনিটের জন্য 42টা। হ্যাঁ 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 ঠিক আছে। বুঝা গেছে? তাহলে এখানে 42 ইন্টু 38টা হচ্ছে অ্যাকচুয়াল, স্ট্যান্ডার্ড ছিল 42। ক্লিয়ার? দ্যাটস মিন এটা হচ্ছে 42 ইউনিটের জন্য আমার হচ্ছে 42 স্ট্যান্ডার্ড ডেলিভারিজ। এক্স্যাক্টলি, ইউ আর রাইট। ওকে স্যার। সো আশা করি চ্যাপ্টারটা আপনারা সবাই বুঝছেন। রিভিউ অবশ্যই করতে হবে, চ্যাপ্টার মধ্যে কঠিন কিছু নাই, কনসেপ্টটা হচ্ছে মেইন। এবার রিভিউ করলে আপনারা সব প্রশ্নগুলো যখন করবেন এগুলো সব করে সব প্রশ্নগুলো করবেন, এবং বিশেষ করে এই 10 নম্বর, তারপরে পরের এই সলিউশনটা, ওয়ার্কিং ব্যাকগ্রাউন্ডস, এরপরে 8 নম্বর 9 নম্বর 10 নম্বর টেস্ট অফ এক্সাম, টেস্ট অফ ইয়ার আন্ডারস্ট্যান্ডিং, ওগুলো করলে দেখবেন যে একদম ক্লিয়ার হয়ে গেছে, একদম পানির মতো হয়ে যাবে। সবচেয়ে বড় কথা হচ্ছে কনসেপ্ট। 4 নম্বরটাও এখানে একটু কিছু এক্সট্রা কথা লেখা আছে, এগুলো পড়বেন, পড়লে মাথা চলে আসবে। এই যে কনসিস্টেন্সি ব্যাপার বলা আছে, হ্যাঁ 6 নম্বর 7 নম্বর, এগুলো সবগুলাই ইন্টারেস্টিং। প্রত্যেকটা অঙ্ক পড়বেন, ভালো মতো পড়ে পড়ে বুঝে বুঝে পড়বেন। সবগুলো হাতে লিখলে করার দরকার নাই, কিন্তু পড়তে অবশ্যই হবে। পড়লে হবে কি জানেন, আপনাদের যে লেখার যে এখানে প্রশ্নের যে এটা ডাইমেনশন গুলো বুঝতে পারবেন, কোন শব্দের কি মিনিং, কেমন প্রশ্নটা কিভাবে আসতে পারে, এগুলো মাথায় চলে আসবে। আর 2-4টা অঙ্ক আপনারা হাতে কলমে করবেন, ইনশাআল্লাহ চ্যাপ্টার ক্লোজ। ক্লিয়ার? তো ঠিক আছে, আমরা একটু আমাদের ব্রেক নিই, তারপরে ইনশাআল্লাহ আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যাব, চ্যাপ্টার 7। মোস্টলি থিওরিটিক্যাল, কিন্তু কনসেপচুয়াল অনেক কিছু আছে ওখানে, ওটা জানতে হবে ভালো করে। আমরা চলে যাব, আমাদের একটা ব্রেক নিচ্ছি, আমাদের পরে ইনশাআল্লাহ চ্যাপ্টার 7 শুরু হবে। সো 5 থেকে 7 মিনিট, 7-8 মিনিট, 10 মিনিট যতক্ষণ লাগে আর কি।
কি অবস্থা, আপনারা আসছেন? জি স্যার। নামাজ পড়ে ফিরে আসছেন এরকম দুইজন বলেন যে আসছি। আসছি স্যার। জি স্যার আসছি। ওকে, থ্যাংক ইউ। তো আমরা আজকে নতুন চ্যাপ্টার চলে যাচ্ছি, চ্যাপ্টার 7, দিস ইজ ভ্যারিয়েন্স অ্যানালাইসিস ডিসকাশন এলিমেন্ট। এটা মূলত এটা মোস্ট এটা থিওরি সবগুলোই, কিন্তু কনসেপচুয়াল এবং কনসেপ্ট আমাদের লাগবে অনেক বেশি করে মাথায় ঢুকাতে হবে কনসেপ্টগুলো। এখানে কি শিখবো আমরা? ডিসকাস, এখনো চলতেছে একই ডিসকাশন, কস্টিং মেথডস এন্ড দেয়ার রেজাল্টস। কম্পোনেন্ট কি এখানে এক্সপ্লেন,
why and how standards are set in manufacturing and in service industries, with particular reference to the maximization of efficiency and minimization of waste. তাহলে কিভাবে আমরা স্ট্যান্ডার্ড কস্টিংটা স্ট্যান্ডার্ডসটাকে সেট করব ম্যানুফ্যাকচারিং এবং সার্ভিস ইন্ডাস্ট্রিতে, with particular reference to maximization of efficiency, efficiency-কে বাড়াবার জন্য, রেফারেন্স efficiency লেভেলটাকে হাইয়েস্ট করার জন্য এবং ওয়েস্টটাকে মিনিমাইজ করার জন্য কিভাবে আমরা স্ট্যান্ডার্ডটাকে কাজে লাগাবো ম্যানুফ্যাকচারিং এবং সার্ভিস ডিপার্টমেন্টের মধ্যে। আচ্ছা, আরেকটা হচ্ছে ইন্টারপ্রেট ম্যাটেরিয়াল, লেবার, ভ্যারিয়েবল ওভারহেড, ফিক্সড ওভারহেড and sales variances, distinguishing between planning and operation variances. এটা হচ্ছে আমাদের ভাইটাল পয়েন্ট এফটা। ইন্টারপ্রেট করা, কি ইন্টারপ্রেট করবো? আমরা যে ভ্যারিয়েন্স গুলো বের করতে শিখছি, এই যে ম্যাটেরিয়াল ভ্যারিয়েন্স, লেবার ভ্যারিয়েন্স, ভ্যারিয়েবল ওভারহেড ভ্যারিয়েন্স, ফিক্সড ওভারহেড ভ্যারিয়েন্স এবং সেলস ভ্যারিয়েন্স, এই যে ভ্যারিয়েন্স গুলো বের করছে এটাকে ইন্টারপ্রেট করা, কেন ভ্যারিয়েন্স গুলো হয়েছে, ফেভারেবল হচ্ছে কেন ফেভারেবল হচ্ছে, অ্যাডভার্স হচ্ছে কেন অ্যাডভার্স, এই যে ইন্টারপ্রেট করা এবং ওটাকে বের করে নিয়ে আসা রেজাল্টটাকে, এবং ডিস্টিংগুইশিং বিটুইন প্ল্যানিং অ্যান্ড অপারেশনাল ভ্যারিয়েন্সেস। আমাদের ভ্যারিয়েন্স যেগুলো হয় এগুলো দুই কারণে হয়, একটা হচ্ছে প্ল্যানিং ভ্যারিয়েন্স, প্ল্যানিং এর কারণে ভুল হতে পারে বা ভ্যারিয়েন্সের উদ্ভব হতে পারে, আর হচ্ছে অপারেশনাল আমাদের যেই বিষয় আছে সেগুলোর কারণেও ভ্যারিয়েন্স হতে পারে। সুতরাং এই ডিস্টিংগুইশ করতে হবে আমাদের প্ল্যানিং এর কারণে কি প্ল্যানিং ভুল হয়েছে, অপারেশনাল কারণে কি, অপারেশনাল অ্যাক্টিভিটির কারণে কি ভুল হয়েছিল বা ভ্যারিয়েন্সের উদ্ভব হয়েছিল কেন, কারণগুলো। তাহলে সেটাকে আমরা ডিস্টিংগুইশ করতে হবে আমাদের, তাতে আমরা প্রপারলি আমরা কন্ট্রোলে যেতে পারবো, ভ্যারিয়েন্স কন্ট্রোল করতে পারবো তাহলে যদি আমরা ডিস্টিংগুইশটা করতে শিখতে পারি। সো এটা একটা ইম্পর্টেন্ট ইন প্ল্যানিং, ডিস্টিংগুইশিং বিটুইন প্ল্যানিং অ্যান্ড অপারেশনাল ভ্যারিয়েন্সেস। তাহলে আমাদের ভ্যারিয়েন্স গুলোকে আমরা ওইভাবে ওই চোখে আমাদের ভাগ করে নিয়ে আসতে হবে। প্রিপেয়ার রিপোর্টস ইউজিং এ রেঞ্জ অফ ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল বেঞ্চমার্কস অ্যান্ড ইন্টারপ্রেট দ্য রেজাল্টস। তারপর রিপোর্ট করা, ইন্টারনাল বেঞ্চমার্ক, এক্সটার্নাল বেঞ্চমার্ক করা, ইন্টারপ্রেট করা, রেজাল্ট করা, এগুলো হচ্ছে আমাদের এখানে এই কম্পোনেন্ট আছে। এখানে চ্যাপ্টার ওভারভিউ কি, এই চ্যাপ্টারে কি আছে, ভ্যারিয়েন্স ডিসকাশনস এলিমেন্টস। প্রথমত হচ্ছে ইনভেস্টিগেশন, এই যে ভ্যারিয়েন্স গুলো আমরা বের করলাম ওগুলার ইনভেস্টিগেশন করে বের করা কি কি কারণে ভ্যারিয়েন্স গুলো হইলো। তারপর হচ্ছে ইন্টারপ্রিটেশন, আমরা ওগুলো ইন্টারপ্রেট করা, যে ইনভেস্টিগেশন করে প্রথমে বের করলাম, পরে ওগুলোর উপরে ইন্টারপ্রেট করলাম কি কি কারণে হইলো। প্রথমে ইনভেস্টিগেশন করে ভ্যারিয়েন্সের অ্যামাউন্ট বের করলাম, কোয়ান্টিটি বের করলাম, ভ্যারিয়েন্সের হিসাব বের করলাম, তারপর ইন্টারপ্রেট করলাম কেন ভ্যারিয়েন্স গুলো হইলো। তারপর প্রবলেমস ইন মডার্ন এনভায়রনমেন্ট, আবার এই ভ্যারিয়েন্স অ্যানালিসিসকে আমাদের মডার্ন এনভায়রনমেন্টে গিয়ে কি ধরনের প্রবলেম আমরা ফেস করি, ওটার কতটুকু কার্যকারিতা আছে, কতটুকু কার্যকারিতা নাই, সেগুলো আছে মডার্ন এনভায়রনমেন্টের প্রেক্ষিতে কিছু আলোচনা আছে সেগুলো। এটা একটা পর্যায়ে। আরেকটা পর্যায়ে হচ্ছে ম্যাকডোনাল্ডাইজেশন, এটা একটা কনসেপ্ট। ম্যাকডোনাল্ডের কথা শুনেছেন আপনারা, ফাস্ট ফুড চেইন। ম্যাকডোনাল্ডাইজেশন একটা ওদের থেকে এখানে একটা থিওরি আছে, ডিআরজি। এটা হচ্ছে আপনার ওই যে এটা হচ্ছে হেলথ রিলেটেড একটা। কেউ কিছু বললেন? আর হচ্ছে বেঞ্চমার্কিং। বেঞ্চমার্কিং হচ্ছে স্ট্যান্ডার্ডের মতোই একটা কাছাকাছি। বেঞ্চমার্কিংটা কি আমরা আলোচনা করব। এখন আসেন ভ্যারিয়েন্স ইনভেস্টিগেশন। Variances arise naturally in standard costing because a standard cost is a long-term average cost. In any period, actual cost may be higher or lower than standard, but in the long run, this should cancel out if the process is under control. যদি আপনার প্রসেসটা যদি আন্ডার কন্ট্রোল থাকে, এটা মানে কি? প্রসেসটা আন্ডার কন্ট্রোল থাকে মানে কি আপনার সবকিছু প্ল্যানিং করেন, অপারেশনাল অ্যাক্টিভিটিস বলেন, এগুলোর প্রসেস, এই সমস্ত প্রসেস যদি আপনার কন্ট্রোল থাকে, মানে সঠিকভাবে যদি করতে পারেন, তাহলে কিন্তু আপনার ভ্যারিয়েন্সটা বেশি হবে না। ইন এনি পিরিয়ড, তাই বলছে ইন এনি পিরিয়ড actual cost may be higher or lower than standard, but in the long run this should cancel out if the process is under control. কারো শব্দ আসতেছে, আমি একটু মিউট করে দিই, আপনারা আনমিউট করে আমার সঙ্গে কথা বলবেন। আর আপনারা একটু মাঝে মাঝে হু হা রেসপন্স না করলে তো ভাই আমি বুঝবো না যে আপনারা আমার সঙ্গে আছেন কি নাই, বা আমি বুঝতে পারছি কিনা। একটু ইন্টারাকশন করেন, ইন্টারাকশন করলে আমার ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। Variances may also arise because, তাহলে ভ্যারিয়েন্স কি কি কারণে আমাদের
উদ্ভব হয়, ভ্যারিয়েন্স কেন হয়? একটা হচ্ছে পুয়ার বাজেটিং, মানে বাজেটিং করার সময় আমাদের বাজেটিং ঠিকটা সঠিকভাবে করিনি আমরা, পুয়ার ছিল। আর হচ্ছে পুয়ার রেকর্ডিং অফ কস্ট, কস্ট রেকর্ডিংটা আমাদের পুয়ার ছিল, নট গুড। আর হচ্ছে অপারেশনাল রিজনস, অপারেশনাল যে অ্যাক্টিভিটিগুলো করি আমরা ওই কারণে ভ্যারিয়েন্স এসে। এটাই হচ্ছে আমাদের দ্য কি এমফাসিস ইন দ্য এক্সাম কোয়েশ্চেন্স। এক্সাম কোয়েশ্চেন বলেন বা আমাদের প্র্যাকটিক্যাল সিচুয়েশনে বলেন, এই অপারেশনাল রিজন গুলো কিন্তু আমাদেরকে বেশি এমফাসাইজ করতে হবে। আর কথা হচ্ছে র্যান্ডম ফ্যাক্টরস। It is important to identify the reason for a variance so that appropriate action can be taken. But time and effort will be wasted if all variances are investigated, as many will arise as a normal part of the process. এখন আমি ভ্যারিয়েন্স সবগুলো হিসাব করতে পারি, কিন্তু আমাকে টাইমটা এবং এফোর্ট যেটা দিব সেটার যে একটা এক্সপেন্স আছে সেগুলোও মাথায় রেখে করতে হবে। আমি কি সবগুলো ভ্যারিয়েন্স আমার ক্যালকুলেশন ইনভেস্টিগেশন করা দরকার আছে, নাকি কিছু কিছু আমি বাদ দিলেও পারে? এই বিষয়টা আমাদেরকে প্র্যাকটিক্যাল সিচুয়েশনে প্র্যাকটিক্যাল ভাবে আমাদের সিদ্ধান্ত নিয়েই আগাতে হবে। যেটা বলতেছে ইট ইজ ইম্পর্টেন্ট টু আইডেন্টিফাই দ্য রিজন ফর ভ্যারিয়েন্স so that the appropriate action can be taken, but time and effort will be wasted if all variances are investigated, as many will arise as a normal part of the process. কিছু তো গাইডলাইন থাকবে যে কমনলি কোনগুলোকে ফোকাস দেওয়া দরকার। Yes, কিছু তো আমাদের থাকবেই, সেগুলো আমাদের তাহলে আমরা প্র্যাকটিক্যাল সিচুয়েশন যাত্রা সিচুয়েশনে যে যে কাজ করি না কেন আমরা বুঝে নিতে হবে যে আমি কোন কোন ভ্যারিয়েন্সের ক্ষেত্রে কিভাবে আমি ভ্যারিয়েন্স আমি ক্যালকুলেশন করব বা করব নাকি করব না, করলে কখন করব আর না করলে কখন করব না। এগুলা ইন প্র্যাকটিস আমাদের মাথায় খেলবে, কিন্তু আমাদের বিষয়গুলো তো কনসেপ্টগুলো তো মাথায় রাখতে পারি। কনসেপ্টগুলো মাথায় থাকবে তখন আমাদের বলছে আমাদের মাথাটা তখন খেলবে যে আমি কোনটা করা উচিত কোনটা করা উচিত না, উচিত অনুচিত থেকে তখন আমরা ডিসিশন নেওয়ার মতো আমাদের সেই ক্ষমতা, মানসিক ক্ষমতা তখন সৃষ্টি হয়ে যাবে যদি আমরা এই চ্যাপ্টারটা ভালো মতো বুঝতে পারি। When should a variance be investigated? এই যে আমার কথা চলে আসছে, when should a variance be investigated? Factors to consider কি কি? The size of the variance. এখন যদি ভ্যারিয়েন্সের সাইজ যদি অনেক বড় হয়ে যায় তাহলে অবশ্যই আমাদের মিস্টেক করা উচিত। The size of the variance, the likelihood of the variance being controllable or its cause already known. Likelihood of the variance being controllable or its cost already known. যদি আমি জানি যে এটা কারণটা কি আছে বা এই ভ্যারিয়েন্সটা যে আমার কন্ট্রোলেবল কিনা, হ্যাঁ, তখন আমি এটা ক্যালকুলেশন করে দেখবো এবং কন্ট্রোলেবল হলে আমি কন্ট্রোল করার চেষ্টা করবো। The likely cost of an investigation, আমার ইনভেস্টিগেশন করতে আমার কস্ট কি খুব বেশি হয়ে যাবে কিনা সেটাও চিন্তা করতে হবে। যদি কস্ট যদি বেশি হয়, যেমন ভ্যারিয়েন্সের আমার যা কস্ট তার চেয়ে ইনভেস্টিগেশন কস্ট যদি বেশি হয়ে যায় তাহলে কি এটা ভাইবল হবে কিনা? না স্যার, ভাইবল হবে না। হ্যাঁ, সো দ্য লাইকলি কস্ট অফ ইনভেস্টিগেশন এটাও তো আমাদের চিন্তা করতে হবে যে আমি এটা ইনভেস্টিগেশন করবো, আমার যে এফোর্টটা দিব, যে টাইমটা দিব, ওখানে যে কস্ট ইনভলভমেন্ট আছে ওইটা আবার ভ্যারিয়েন্সের থেকে বেশি পড়ে যায় কিনা। তখন বেশি বললে তো আমরা খামাকাটা হিতে চিন্তে বিপরীত হবে। তাই the likely cost of an investigation. তারপর আসেন the interrelationship of variances. ভ্যারিয়েন্সের মধ্যে কিন্তু কিছু ইন্টাররিলেশনশিপ থাকে। একটা ভ্যারিয়েন্সের কারণে অন্য একটা ভ্যারিয়েন্সের সৃষ্টি হতে পারে, এটাও আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে, বুঝতে হবে। বুঝবো আমরা প্র্যাকটিক্যালি করতে গেলে আমরা এটা বুঝে যাবো যে একটা ক্ষেত্রে ভ্যারিয়েন্স আছে, ওটার ক্ষেত্রে এটার জন্য অন্য একটা ভ্যারিয়েন্স সৃষ্টি হয়েছে। তাহলে ইন্টাররিলেশনশিপ অফ ভ্যারিয়েন্সেস, the type of standard that was set. এরপরে স্ট্যান্ডার্ডের যে টাইপটা আমরা করতেছি তার উপর আমরা ভ্যারিয়েন্স ইনভেস্টিং করবো আর করবো না সেটাও আমরা বলবো। এই ফ্যাক্টরগুলোকে এখানে আবার ডিটেইলস করে বলে দিচ্ছে যে ফ্যাক্টরস টু কনসিডার গুলো, সাইজ অফ ভ্যারিয়েন্স, লাইকলিহুড অফ ভ্যারিয়েন্স। হ্যাঁ, এগুলো আমি আলোচনা করলাম, আমি আর পড়ছি না, এগুলা আপনারা অবশ্যই পড়বেন, যে আমি আলোচনা করে দিলাম, এগুলা পড়লে আরো ক্লিয়ার হবে জিনিসটা আপনাদের। এবার ভ্যারিয়েন্স ইনভেস্টিগেশন টেকনিক্স গুলো কি? ভ্যারিয়েন্সের যে ইনভেস্টিগেশন করবো তার টেকনিক্স কি? একটা হচ্ছে রিপোর্টিং বাই এক্সেপশন। রিপোর্টিং বাই এক্সেপশন এটা কি? Variance reports might identify significant variances. This is a form of reporting by exception in which particular attention is given to the aspects of performance that appear to be exceptionally good or bad. যদি আমার ভ্যারিয়েন্সটা যদি exceptionally good or bad হয়ে যায় তখন তাহলে রিপোর্ট করবো আমি বাই, তাহলে এটাকে বলি রিপোর্টিং বাই এক্সেপশন। Aspects, particular attention is given to the aspects of performance that appear to be exceptionally good or bad. মানে ভালো হয়েছে, যে এমন ভালো হয়েছে, ভীষণ ভালো হয়ে গেছে, তো ভাই এত ভালো কেন হইলো,
এত ভালো হওয়ার দরকার না, বেশি ভালো ভালো না, একটা বলো না আমরা কথা বেশি ভালো ভালো না, এক্সেপশনালি গুড। এক্সেপশনালি গুড আমি কেন নিব? আমার তার মানে আমার স্ট্যান্ডার্ড কোনো সমস্যা ছিল না, তো এক্সেপশনালি গুড হওয়ার দরকার নেই। এক্সেপশনালি গুড ইজ নট গুড, তাহলে আমার তখন ব্যালেন্স আমি একটা অ্যানালাইসিস করার দরকার হতে পারে। হ্যাঁ, আবার এক্সেপশনালি ব্যাডও, সেটাও তো আমার জন্য অবশ্যই ভালো না। এক্সেপশনালি খারাপ হয়েছে, তার মানে স্ট্যান্ডার্ড করার সময়, বাজেটিং করার সময় আমার পুয়ার ছিল, প্রবলেম ছিল। সো এক্সেপশনালি গুড আর ব্যাড যেটা হোক না কেন, পারফরমেন্সের মধ্যে যেটা দেখা যায়, তাহলে আমার সেখানে ব্যালেন্স করার দরকার আছে, ব্যালেন্স অ্যানালাইসিস করার দরকার আছে এবং রিপোর্ট করার দরকার আছে। যেমন ফর এক্সাম্পল, a rule might be applied that all adverse variances exceeding 5% of standard cost should be investigated, and all favorable variances exceeding 10% of the standard should also be investigated. এটা একটা স্ট্যান্ডার্ড করে ফেলতে পারি যে আমার যদি ভ্যারিয়েন্স যদি আমার 5% বেশি হয় অ্যাডভার্স গুলো, তাহলে আমি ইনভেস্টিগেশন করব। আর যদি আমার ফেভারেবল যদি হয়, আমার যদি অল কস্ট যদি ইনভেস্টিগেট করে যদি দেখি যদি 10% বেশি হয়, তাহলে আমি ইনভেস্ট করতে পারি। এই ধরনের একটা স্ট্যান্ডার্ড আমরা রুল করে ফেলতে পারি। রুল করার পরে যদি ওরকম যদি ব্যালেন্স পাই, তখন আমরা ফার্দার ইনভেস্টিগেশন যাব। তাহলে রিপোর্টিং বাই এক্সেপশন। আর হচ্ছে কিউমুলেটিভ ভ্যারিয়েন্সেস অ্যান্ড কন্ট্রোল চার্টস। কিউমুলেটিভ ভ্যারিয়েন্স আপনাকে এক্সাম্পল বলে, আমরা লাস্ট গত ওই যে অ্যাডভার্স টোটাল, অ্যাডভার্স ফেভারেবল টোটাল করে আবার ওটাকে নেট করছিলাম না? জি স্যার। ওই এটাকে বলছে কিউমুলেটিভ, যোগ করে সবগুলো মিলে কত। তাহলে বলছে এখানে মধ্যে কিউমুলেটিভ ভ্যারিয়েন্স এন্ড কন্ট্রোল চার্টস। An alternative method of identifying significant variances is to investigate the cause or causes of variance only if the cumulative total for the variance over several control periods exceeds a certain limit. তাহলে আমরা কিউমুলেটিভ যদি আমার সার্টেন লিমিটে যদি বেশি এক্সিড করে যায়, তখন আমরা একটা ইনভেস্টিগেশন করে আমরা রিপোর্টিং করতে পারি। আবার the reasons for this approach is that variances each month might fluctuate, with adverse variances in some months and favorable variances in the next month, provided that over time actual results remain close to standard, monthly variances might be acceptable. এবার অনেক সময় এরকম হতে পারে যে মান্থলি ভ্যারিয়েন্সের মধ্যে কখনো কোনো মান্থে ভ্যারিয়েন্স কম, কোনো মান্থে ভ্যারিয়েন্স বেশি, কোনো মান্থে ফেভারেবল, কোনো মান্থে অ্যাডভার্স, এরকম হতে পারে। কিন্তু হয়তোবা আমার একটা সার্টেন পিরিয়ড টাইমে আমার হয়তোবা সেটা দেখা যাবে প্লাস মাইনাস করে আর কোনো ভ্যারিয়েন্স নাই। হ্যাঁ, ওভার দ্য পিরিয়ড, ওভার দ্য টাইম হতে পারে কি অ্যাকচুয়াল রেজাল্টস রিমেন ক্লোজ টু দ্য স্ট্যান্ডার্ড। সেক্ষেত্রে মান্থলি ভ্যারিয়েন্সেস মাইট বি অ্যাকসেপ্টেবল। সুতরাং আমাকে বুঝতে হবে আমি কখন করবো কখন করবো না। আমরা কিউমুলেটিভ ভ্যারিয়েন্স গুলো আমি যোগ করে কন্ট্রোল চার্ট করতে পারি, কন্ট্রোল চার্ট করে ওটার মধ্যে আমি তখন যেতে পারি। দিস অ্যাপ্রোচ স্যার, এই বেঞ্চমার্ক গুলো কি নিজেরাই তৈরি করতে হবে নাকি কোনো একটা স্ট্যান্ডার্ড অফ আইসিএম বা ইয়াতে একটা গাইডলাইন? না, এটা প্র্যাকটিক্যাল ক্ষেত্রে আপনার যার ক্ষেত্রে তারা সেভাবে স্ট্যান্ডার্ডটা রেডি করবে। হ্যাঁ, এটার মধ্যে কোনো বাধা নিয়ম তো নাই। এগুলো হচ্ছে আমাদের সব কনসেপ্ট, এগুলো নিয়ে আমরা কাজের মধ্যে নামবো, যুদ্ধক্ষেত্রে নামবো। তো এই কনসেপ্টগুলো মাথায় থেকে আমরা সেভাবে কাজ করার জন্য চেষ্টা করতে হবে আমাদের। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের গাইডলাইনের মধ্যে। এই পড়াগুলো, এই যে থিওরিগুলো আসছে বুঝছেন, এগুলো কিন্তু এই থিওরিগুলো যে আমরা যখন পড়তেছি, আমরা উই আর সো লাকি। দেখেন নিশ্চয়ই 20 বছর, 30 বছর, 40 বছরের এক্সপেরিয়েন্স থেকে কেউ না কেউ লিখছে এগুলা, ঠিক কিনা? জি স্যার। সো হাউ মাচ উই আর লাকি, আমরা তো পরেই 20 বছরের এক্সপেরিয়েন্স থেকে জেনে ফেলতেছি, 30 বছরের এক্সপেরিয়েন্স বুঝে ফেলতেছি, ঠিক না? সো আমরা এখান থেকে আরো আগাবো। আমাদের আগে যারা ছিল তারা আমাদেরকে রেডি করে দিয়ে গেছে, কিছু থিওরি লেগে গেছে, আমরা এগুলো পড়ে ওদের এক্সপেরিয়েন্সটা আমরা জানলাম। আমরা এখান থেকে আগাবো, আমরাও লিখে যাব পরবর্তীতে, যেন আমাদের পরে আরো যখন আরো বেশি ফাস্ট হবে, আরো বেশি স্ট্যান্ডার্ড হবে, যেন এটা আপডেট হতে থাকে। সো এই কনসেপ্টগুলো মাথায় রাখতে হবে। This approach to identify significant variances can be illustrated by the concept of a variance control chart. একটা control chart করে ফেলতে পারি, variance control chart. Variances should only be investigated when the cumulative total of variances exceeds predetermined control limits. ঠিক আছে না? তাহলে আমরা যে ভ্যারিয়েন্স শিখলাম এগুলো হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল বিষয়। এখন আমরা কিভাবে এটা আমাদের কার্যক্ষেত্রে
আমরা এটাকে কাজে লাগাবো, সেইটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। আমাদের কস্ট বেশি হয়ে যায় কিনা, এই যে এই সমস্ত বিষয়গুলো ফ্যাক্টরস টু কনসিডার, কখন ইনভেস্ট করবো, সাইজ অফ দ্য ভ্যারিয়েন্স কি, likelihood of the variance being controllable or not, or cost already known or not, likely cost of an investigation, interrelationship of variances, type of standard that was set, এগুলা আমাদের মাথায় রেখে তখন আমরা ইনভেস্টিগেশন করবো কি করবো না চিন্তা করতে পারি। ইনভেস্টিগেশন করার টেকনিক আছে, রিপোর্টিং বাই এক্সেপশন, কখন রিপোর্টিং করবো, 5% রুল করতে পারি, 5% 10% ভ্যারিয়েন্স হলে তখন আমরা রিপোর্টিং করবো, কিউমুলেটিভ ভ্যারিয়েন্স করতে পারি, কন্ট্রোল চার্ট করতে পারি, হ্যাঁ, করে আমরা ভ্যারিয়েন্স গুলো সেট করবো। এখানে বলছে সেটিং দ্য কন্ট্রোল লিমিটস, setting the control limits. The control limits used as a basis of determining whether a variance should be investigated may be set statistically based on the normal distribution. আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করছি, আমরা স্ট্যাটিস্টিকের মধ্যে করছি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের যে নিয়মগুলো আছে সেগুলো কাজে লাগায় কিন্তু করা যায়। হ্যাঁ, if a company has a policy to investigate variances that fall outside the range or that includes 95% of outcomes, then variances which exceed 1.96 standard deviations from the standard would be investigated. Standard deviation আপনারা পড়ছেন সবাই, স্ট্যাটিস্টিক্সের মধ্যে পড়ছেন, ওই কনসেপ্টটা ওই থিওরিটাকে কাজে লাগে আমরা একটা কন্ট্রোল চার্ট লিমিট করতে পারি। If a company has a policy to investigate variances that fall outside the range that includes 99% of outcomes, then variances which exceeds 2.58 standard deviations from the standard would be investigated. So standard deviation বিষয়ে স্ট্যাটিস্টিক্স যে আমরা করছি ওগুলো জানছিলাম, ওই কনসেপ্টগুলো এখানে কাজে লাগানো যেতে পারে। For control purposes, management might need to establish why a particular variance has occurred. Control purpose মানে কি, নিয়ন্ত্রণ করার জন্য, যখন নিয়ন্ত্রণ করার বিষয়টা আসবে। For control purposes, management might need to establish why a particular variance has occurred. Once the reason for the variance has been established, a decision can then be taken as to what control measures, if any, might be appropriate. ঠিক না? আমরা যখন ভ্যারিয়েন্স গুলো যখন ইনভেস্টিগেশন করব, কি কারণে ভ্যারিয়েন্স উদ্ভব হয়েছে, তখন আমাদের ম্যানেজমেন্ট যদি প্রয়োজন মনে করে কন্ট্রোল মেজার নিতে পারে। প্রয়োজন মনে করে নিবে না, প্রয়োজন মনে করে নিবে, তাহলে আমাদের ইনভেস্টিগেশন করে সেই রিপোর্টটা যখন দিব তখন কি হবে, a decision can be taken as to what control measures, if any, might be appropriate to prevent the adverse variance continuing in the future, or to repeat a favorable variance in the future, or to bring actual results back on course to achieve the budgeted targets. তাহলে এই যে অ্যাডভার্সের কথা বলছে, ফেভারেবল কথা বলছে, যদি আমরা অ্যাডভার্স হয় তাহলে এটাকে প্রিভেন্ট করতে হয় কিভাবে করব, কি কন্ট্রোল মেজার নিলে ভবিষ্যতে আমাদের অ্যাডভার্স ভ্যারিয়েন্স গুলো হবে না, তাহলে টু প্রিভেন্ট দ্য অ্যাডভার্স ভ্যারিয়েন্সেস, আর টু রিপিট ফেভারেবল ভ্যারিয়েন্স ইন ফিউচারে আমার যদি ফেভারেবল ভ্যারিয়েন্স গুলো আরো কিভাবে রিপিট করা যায় সেটাও চিন্তা করতে পারি। অথবা আমি অ্যাডভার্সে চাই না, ফেভারেবল চাই না, টু ব্রিং অ্যাকচুয়াল রেজাল্টস ব্যাক অন কোর্স টু অ্যাচিভ দ্য বাজেটেড টার্গেটস। তাহলে কন্ট্রোল মেজারটা কিভাবে নিব, এগুলা অনেক কিছুর উপরে আমাদের সিদ্ধান্তগুলোর উপরে নির্ভর করবে। বোর লাগতেছে আপনাদের আলোচনা শুনতে? না স্যার, থিওরিটিক্যাল এগুলো কনসেপ্ট গুলো মাথায় রাখতে হবে কিন্তু। হ্যাঁ, আমার সঙ্গে একটু ইন্টারাকশন করিয়েন, ভেরি প্র্যাকটিক্যাল কিন্তু এগুলো আমাদের কাজে কিন্তু কার্যক্ষেত্রে এগুলো আমাদের লাগবে। সুতরাং কনসেপ্ট গুলো আলোচনা করতে করতে মাথায় ঢুকে ফেলি, বাকিটুকু আপনারা পরে একটু মাথা নিয়ে আসেন। এবার আসেন ইন্টারপ্রিটেশন অফ ভ্যারিয়েন্সেস, ভেরি ইম্পর্টেন্ট। এবার আসে আমাদের আসল কথা যেটা আসলাম, ইন্টারপ্রিটেশন অফ ভ্যারিয়েন্স। আমরা ইনভেস্টিগেশন করলাম মনে করেন, তারপরে এবার ইন্টারপ্রেট করব। ইন্টারপ্রেট করার মানে কি, পসিবল অপারেশনাল কজেস অফ ভ্যারিয়েন্সেস আর as follows. এই যে ম্যাটেরিয়াল পারচেজ প্রাইস ভ্যারিয়েন্স, ইউসেজ ভ্যারিয়েন্স, লেবারের রেট ভ্যারিয়েন্স, ইউসেজ ভ্যারিয়েন্স, এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স, ওভারহেড করছি, ভ্যারিয়েন্স গুলো করছি, ওগুলা কোন ভ্যারিয়েন্স কেন হয়েছে, কি কি কারণে হতে পারে, ইন্টারপ্রেট করা। ইন্টারপ্রেট করতে গেলে আমার একটা কজ গুলো তো বের করতে হবে, তাই না? কি কারণে হতে পারে, ম্যাটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স কেন হতে পারে, ম্যাটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স কেন হতে পারে, কেন হতে পারে? এক নম্বর, ইউজিং আ ডিফারেন্ট সাপ্লায়ার চেঞ্জ করে ফেলছি, ইউজিং আ ডিফারেন্ট সাপ্লায়ার হু ইজ আইদার চিপার অর মোর এক্সপেন্সিভ, যা হয় অথবা দাম কম দিচ্ছে অথবা দাম বেশি রাখছে, তাহলে আমার সাপ্লাই চেঞ্জ হচ্ছে, এটার জন্য ম্যাটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স হতে পারে। তাহলে আমি রিপোর্ট করার সময় বলবো যে আমার প্রাইস ভ্যারিয়েন্স হচ্ছে এত টাকা, কারণ হচ্ছে আমার সাপ্লাই চেঞ্জ করছিলাম, সাপ্লাই চেঞ্জ করার পর আমার রেট ছিল 20 টাকা করে, সে আমার দিচ্ছে 22 টাকা করে, সে আমাকে দিচ্ছে 18 টাকা করে,
18 টাকা নামাতে আমি 2 টাকা লাভ পাইছি, এই সমস্ত কথা আর কি হাবিজাবি। তাহলে এই রিপোর্টিং এর সময় আমি এই কস্টগুলো এক্সপ্লেন করতে পারবো কেন আমার ভ্যারিয়েন্স হচ্ছে। তাহলে ইউজিং এ ডিফারেন্ট সাপ্লায়ার, ঠিক একইভাবে বাইং ইন লার্জার সাইজ অর্ডারস and getting larger bulk parts purchase discounts. এটা আমরা বাল্ক পারচেজ কখন হয়? যখন হিউজ পরিমাণ, আমি সিমেন্টের কাজ করছি বলে আমার বারবার সিমেন্টের রেফারেন্স চলে আসে। আমরা সিমেন্টে আমরা বাল্কে শিপে আসতো আমাদের, হ্যাঁ বাল্কে ক্লিঙ্কার আসতো। প্রথম দিকে আমরা সিমেন্ট ইম্পোর্ট করতাম এক সময় বহু আগে, তারপরে আমরা শিপে করে বাল্কে ক্লিঙ্কার ইম্পোর্ট করা শুরু আনলাম ফ্যাক্টরি প্রোডাকশন জন্য। 22,000 টন, 24,000 টন, 30,000 টন করে আমাদের ক্লিঙ্কার আসছে, কিন্তু বাল্ক ক্লিঙ্কার বাল্কে আসতেছে। তাহলে আমার তখন আমাদের ডিসকাউন্ট নিয়ে আমাদের অনেক পারচেজিং এর মধ্যে ডিসকাউন্ট অনেক অফার থাকতো। অনেক সাপ্লায়ার বলতো যে তোমাকে আমি এত ডিসকাউন্ট দেবো, ডিসকাউন্ট দেবো। কিন্তু বাল্কে খেলে ডিসকাউন্টের কিন্তু প্রচুর ডিফারেন্স হয়েছে, কিন্তু প্রাইসে খুব এফেক্ট পড়ে। আবার লং টার্ম এফেক্ট হয়। মনে করেন আমি তার সঙ্গে বাইং একটা কন্ট্রাক্টে চলে গেলাম 2 বছরের জন্য, আমি 2 ইয়ার্স পর্যন্ত তার থেকে একই রেট। এই 2 বছরের মধ্যে কিন্তু মনে করেন ক্লিঙ্কারের দাম উঠবে নামবে, যা হবে হবে কেন, আমার সঙ্গে তার ফিক্সড প্রাইস থাকবে। 2 বছর পর্যন্ত সে আমাকে ওই প্রাইসে অত কোয়ান্টিটি সে আমাকে সাপ্লাই দিয়ে যাবে, প্রাইস যা হোক না কেন। তাহলে এখন ওই 2 বছরের মধ্যে 1 বছরের মাথায় দেখা যাচ্ছে প্রাইস হঠাৎ করে খুব বেড়ে গেল, ক্লিঙ্কারের দাম বেড়ে গেল, কিন্তু আমার তাহলে তখন আমার সুবিধা, আমি কিন্তু কম প্রাইসে পেয়ে গেলাম। তাহলে বাল্ক পারচেজে কিন্তু কত সুবিধা আছে। হ্যাঁ, এটা প্র্যাকটিক্যাল কথা বললাম। তো বাইং ইন লার্জার সাইজ অর্ডার, গেটিং বাল্ক পারচেজ, buying in smaller size order, unexpected increase in price, unexpected buying cost, inefficient or inefficient buying procedures, তারপরে a change in material quantity resulting in either higher or lower purchase prices. এগুলো ঠিক আছে, এই ধরনের কারণ হইতে পারে। এটা জাস্ট উদাহরণ দিচ্ছে, কতগুলা এক্সাম্পল দিচ্ছে ম্যাটেরিয়াল পারচেজ প্রাইস ভ্যারিয়েন্স কেন হইতে পারে, ম্যাটেরিয়াল ইউসেজ ভ্যারিয়েন্সটা কেন হতে পারে। A higher than expected or lower than expected rate of scrap or wastage. You say that material usage variance, a higher than expected or lower than expected rate of scrap. Using a different quality of material. Quality যদি material যদি উল্টাপাল্টা হয়ে যায়, তাহলে আমাদের material usage-এর মধ্যে ডিফারেন্স হতে পারে। Could affect the wastage বেড়ে যেতে পারে। Defective materials, যদি আমার ম্যাটেরিয়াল যদি যা ইম্পোর্ট করছে ডিফেক্টিভ পড়ছে, তাহলে ম্যাটেরিয়াল ইউসেজ আমার বেশি হয়ে যাবে। বেটার কোয়ালিটি কন্ট্রোল, কোয়ালিটি ভালো হয়েছে হবে, তাহলে আমার ম্যাটেরিয়াল সিস্টেম আমার ফেভারেবল হতে পারে, হ্যাঁ হয়তো কম ম্যাটেরিয়াল রাখতে পারে। মোর এফিশিয়েন্ট বা বেটার কোয়ালিটি কন্ট্রোলের মধ্যে হয়তো বা ম্যাটেরিয়াল বেশিও যেতে পারে। আমার সবকিছু ঠিক আছে, কিন্তু আমি কোয়ালিটিকে আরো ফাইন টিউনিং করছি, আরো বেশি ভালো কোয়ালিটি করছি, তখন হয়তো ম্যাটেরিয়াল বেশি ইউজ করতে পারে। অথবা আমার ম্যাটেরিয়াল কোয়ালিটি ভালো ছিল, ওই জন্য আমার বেটার কোয়ালিটি কন্ট্রোল ছিল, আমার ম্যাটেরিয়াল এখন ইউজ কমেছে, এটাও হতে পারে। সো এগুলো কারণ। তো মোর এফিশিয়েন্ট ওয়ার্ক প্রসিডিউরস রেজাল্টিং ইন বেটার ম্যাটেরিয়াল ইউসেজ রেটস, তারপরে হচ্ছে এফিশিয়েন্ট ওয়ার্ক প্রসিডিউর, সেটাও একটা ইম্পর্টেন্ট। চেঞ্জিং দ্য ম্যাটেরিয়ালস মিক্স টু অবটেইন আ মোর এক্সপেন্সিভ অর লেস এক্সপেন্সিভ মিক্স দ্যান স্ট্যান্ডার্ড। আচ্ছা, মিক্সের কথা, ম্যাটেরিয়াল মিক্সের কথা আমি একটু বলি আপনাদেরকে। ম্যাটেরিয়াল মিক্সের মধ্যে কারো আইডিয়া আছে? কেউ বলবেন? সিমেন্ট কোম্পানি অন রেডি মিক্স বিক্রি করে না স্যার, কোন সেটা ম্যাটেরিয়াল মিক্স রেসিপি হতে পারে স্যার। একটা প্রোডাক্ট তৈরি করতে গেলে স্যার মানে সেভারাল টাইপস এর আর কি ম্যাটেরিয়াল ইউজ হয়, যেটা স্যার একটা প্রোডাক্টে তৈরি করতে গেলে রেসিপি বলা হয় স্যার। কস্টিং আমি একটা বলতে পারি, টেক্সটাইলে যেখানে আমাদের একটা মিক্সিং সুতার কোয়ালিটি 60-40 ওয়েস্টার্ন আর বার্জিন, সেখানে আমি সেট করতে পারি 70-30 এরকম। রাইট। তা আমি একটা বলি আপনার সঙ্গে, আমিও আমার একটা প্র্যাকটিক্যাল ঘটনা বলি। আমাদের যে ম্যাটেরিয়াল মিক্স নিয়ে কথা বলি, সিমেন্টের কথাই বলি। যেটা হাইডেলবার্গ সিমেন্টে ছিলাম, তখন ওখানে আমরা যখন হাইডেলবার্গ সিমেন্ট যখন বাংলাদেশে কাজ শুরু করি, আমরা ব্যাক দেন 2000 বোধ হয় 1998 থেকে শুরু করি, 98, তারপর 2000 থেকে আমাদের রেগুলার কাজ শুরু হয় আর কি। আমরা তখন প্রথমে আনলাম যে স্ল্যাগ সিমেন্ট, তারপরে এই কনসেপ্টগুলো আমরা আনা শুরু করলাম। তখন বিফোর দ্যাট আমরা শুধু সিমেন্টে ইউজ করতাম ক্লিঙ্কার, জিপসাম, কখনো কখনো লাইমস্টোন একটু করে, বেশিরভাগ ক্লিঙ্কার, তারপরে জিপসাম, আবার লাইমস্টোন। পরে আমরা কনসেপ্টটা আনলাম যে স্ল্যাগটা কোথেকে আসে? স্ল্যাগটা হচ্ছে আপনার ওই আয়রন, যে স্টিল মিল গুলো থেকে গুড়ি গুড়ি স্ল্যাগ আছে, ওইগুলো আসে। তো এটা নিয়ে খুব হাওয়া করে গেল যে সিমেন্টের মধ্যে এরকম গুড়ি স্ল্যাগ ঢুকে দিচ্ছে। তারপর আসলে ফ্লাই অ্যাশ কোথেকে আসে? ওইগুলো আপনার ওই যে বিভিন্ন কয়লা দিয়ে যে সমস্ত বিদ্যুৎ কেন্দ্র আছে, ওখান থেকে যে ফ্লাই অ্যাশটা বাইরে, ওই ফ্লাই অ্যাশটা এসে এখানে সিমেন্টের মধ্যে একটা কম্পোনেন্ট হিসেবে আসে। এগুলো কিন্তু আমরা যখন হাইড্রোবার্গ সিমেন্ট শুরু করলাম,
হাইডেলবার্গের সঙ্গে সঙ্গে একই সঙ্গে তখন অন্যান্য মাল্টিন্যাশনাল সিমেন্ট কোম্পানিগুলো বাংলাদেশে গেলো, লাফার্জ আসলো, সিম্যাক্স আসলো, এরাও তখন এই ধরনের কনসেপ্টগুলো আনা শুরু করলো। তখন এই যে ম্যাটেরিয়াল মিক্স নিয়ে মানুষের এই যে সিমেন্টের যে ম্যাটেরিয়াল মিক্স নিয়ে তখন একটা অ্যাওয়ারনেস সৃষ্টি হলো যে এটা কি, আগে তো জানতাম না। তখন আমরা বিভিন্ন ধরনের সেমিনার করছি, সিম্পোজিয়াম করছি, আপনার বিভিন্ন ইঞ্জিনিয়ারদেরকে, বিভিন্ন ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ারদের নিয়ে, নর্মাল ইঞ্জিনিয়ারদের নিয়ে, প্রাইভেট ইঞ্জিনিয়ারদের নিয়ে আমরা বিভিন্ন সময় বড় বড় সেমিনার করছি, করে করে ওদেরকে আমরা ইন্টারন্যাশনাল আপনার বক্তাদেরকে এনে, আমার যারা এক্সপার্ট আছে ওদেরকে এনে আমরা এই সম্বন্ধে বুঝাইছি, বুঝায় এই যে ম্যাটেরিয়াল মিক্স সম্বন্ধে আমরা উপস্থাপন করছি। করার পরে এই যে দেখা গেছে যে আমাদের তখন জিপসামের যে আমরা আগে ক্লিঙ্কার যে আমরা আগে বেশি ইউজ করতাম, ধরেন 80% বা 90% জিপসাম ক্লিঙ্কার ইউজ করতাম, সেটা হয়ে গেছে 70% বা 60% ক্লিঙ্কার, 30% আমার অন্যান্য বাকিগুলো 40% মিলে জিপসাম আছে, তারপরে আপনার যে লাইমস্টোন আছে, এরপরে স্ল্যাগ আছে, ফ্লাই আছে, এগুলো ইউজ করে বাকিটা 30-40% হয়ে গেল। তাতে কিন্তু ম্যাটেরিয়াল মিক্সের উল্টা কারণে কিন্তু আমার কস্ট অফ প্রোডাকশনের মধ্যে একটা বিশাল একটা ইম্প্যাক্ট পড়লো, এবং আমার সিমেন্টের কোয়ালিটি ভালো হলো, এবং নতুন কনসেপ্ট আসলো বাংলাদেশে, এবং কোন সিমেন্ট কোন কাজে কোথায় লাগে, কিভাবে লাগে, সমুদ্রের জন্য কোনটা ভালো হবে, ঘরের কাজের জন্য কোনটা ভালো হবে, এই ধরনের বিভিন্ন থিওরি আমরা দিতে থাকলাম, আর মার্কেটে ওগুলো আমরা পরিচিত হতে থাকলাম। তাহলে এই যে ম্যাটেরিয়াল মিক্স হয়ে যায়, হ্যাঁ, তো এটার জন্য এই কথাটা এখানে আসছে যে চেঞ্জিং দ্য ম্যাটেরিয়ালস মিক্স, এই যে চেঞ্জিং দ্য ম্যাটেরিয়ালস মিক্স টু অবটেইন আ মোর এক্সপেন্সিভ অর লেস এক্সপেন্সিভ মিক্স দেন দ্য স্ট্যান্ডার্ড। এই কারণেও ম্যাটেরিয়াল ইউসেজটা এই যে ভ্যারিয়েন্সের মধ্যে ম্যাটেরিয়াল ইউসেজ ভ্যারিয়েন্স হইতে পারে। তাহলে ম্যাটেরিয়াল সম্বন্ধে গেল, তো এইটা আমি একটু জাস্ট বললাম, আর একটু আসতে বলি। তবে লেবারের ক্ষেত্রে তাই, লেবার রেটে হয়, লেবার এফিসিয়েন্সি মধ্যে হয়। লেবার রেটে কি? আনএক্সপেক্টেড ইনক্রিজ ইন বেসিক স্যালারি রেট, পেমেন্টস অফ বোনাসেস ইউজিং লেবার দ্যাট ইজ মোর অর লেস এক্সপেরিয়েন্সড, তাহলে লেবার রেটে ভ্যারিয়েন্স এখানে হইতে পারে। আর চেঞ্জ ইন দ্য কম্পোজিশন অফ ওয়ার্কফোর্স, স্কিল লেবার বেশি করলাম বা কম করলাম, আনস্কিল লেবার বেশি করলাম বা কম করলাম, এই যে কম্পোজিশন অফ ওয়ার্কফোর্স, এই জন্য লেবার রেটে ভ্যারিয়েন্স হতে পারে। তবে লেবার এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স কেন হতে পারে? টেকিং মোর অর লেস টাইম than expected to complete work. তারপর using labor that is more or less experienced, a change in the composition of mix of workforce, একই কারণে, সেম কারণে। improve working methods ইমপ্রুভ করে গেল, তাহলে আমার লেবার এফিসিয়েন্সিতে ভালো হতে পারে। ইন্ডাস্ট্রিয়াল অ্যাকশন বাই ওয়ার্কফোর্স ওয়ার্কিং টু রুল। তারপর পুয়ার সুপারভিশন, আমার সুপারভিশন খুব পুয়ার ছিল, পুয়ার সুপারভিশন খুবই পুয়ার, তারপরে এফিসিয়েন্সিটা কি হলো? খারাপ হয়ে গেল। improvements in efficiency due to learning effect amongst the workforce, unexpected lost time due to production bottlenecks and resource shortages. Production bottlenecks কথাটা আবার চলে আসছে, মনে পড়ে আপনাদের bottlenecks সম্বন্ধে? কি মনে পড়ে? কোথায় করছিলাম bottlenecks-টা? ওই যে অ্যাক্টিভিটি থ্যাংক ইউ, অ্যাক্টিভিটিতে অ্যাক্টিভিটি বেস কস্টিং এর মধ্যে bottleneck কথা আসছিল ওদের, না? জি স্যার। তারপরে থ্রুপুটে আসছিল, থ্রুপুটে আসে না মনে হয়, অ্যাক্টিভিটিতে মনে হচ্ছে। আমার 5টা প্রসেসের মধ্যে যেটা লোয়ার সেটার উপর বেস করে ইকোনমিক্যাল বাজেট করা উচিত, সেরকম। হ্যাঁ, বটলনেক হচ্ছে তাহলে কি মানে, আমার যে পর্যায়ে প্রোডাকশন প্রসেস, যে পর্যায়ে গিয়ে আমার প্রোডাকশনটা একটু বন্ধ হয়ে যায় বা থেমে যায়, বাধাগ্রস্ত হয়ে যায়, বটলনেক, প্রোডাকশন বটলনেক। হ্যাঁ, তাহলে আনএক্সপেক্টেড লস টাইম ডিউ টু প্রোডাকশন বটলনেকস এন্ড রিসোর্স শর্টেজেস। আবার রিসোর্স শর্টেজের কারণেও বটলনেক হতে পারে, প্রোডাকশন বটলনেক হতে পারে। এই একই রকম ভাবে ওভারহেড ভ্যারিয়েন্সেস গুলো হতে পারে, যে আমাদের ফিক্সড ওভারহেড expenditure adverse variances are caused by spending in excess to the budget. The variable production overhead efficiency variance হতে পারে, the cause are similar to those for a direct labor efficiency variance. Sales price variance, sales volume variance কেন হতে পারে? Sales price হতে পারে কারণ higher than expected discounts offered to customers, তাহলে প্রাইস ভ্যারিয়েন্স হতে পারে। ডিসকাউন্টটাকে আমি এক্সপেকটেশন থেকে বেশি ডিসকাউন্ট দিয়ে ফেলছি, অফার করে ফেলছি, লোয়ার দেন এক্সপেক্টেড ডিসকাউন্ট, বাস উল্টাটা আমার, তাহলে আমার প্রাইস প্রেসটা বেশি। দ্য ইফেক্ট অফ লো প্রাইস এফোর্ট অফার্স ডিউরিং এ মার্কেটিং ক্যাম্পেইন, একটা মার্কেটিং ক্যাম্পেইন দিলাম, তখন আমি লো প্রাইসে একটা অফার দিলাম, ওটা একটা এফেক্ট হতে পারে। মার্কেট কন্ডিশনস ফেসিং ফোর্সিং টু ইন্ডাস্ট্রি ওয়াইড প্রাইস চেঞ্জ, অনেক সময় মার্কেট কন্ডিশন এমন এত বেশি ডাউন হয়ে গেছে যে আমাকে হয়তোবা প্রাইসটা খুব কম দাম দিয়ে আমাকে হয়তোবা মার্কেটে টিকে থাকার জন্য বিক্রি করতে হয়েছে।
তাহলে সেক্ষেত্রে আমার সেলস প্রাইসের একটা ব্যালেন্স হতে পারে। এবার সেলস ভলিউম ব্যালেন্স কখন হবে? সাকসেসফুল আর আনসাকসেসফুল ডাইরেক্ট সেলিং এফোর্টস। এই দেখেন এগুলোর উপরে কিন্তু আমাদের সিদ্ধান্তের উপরে, যেমন মনে করেন আমার সেলস ভলিউম ব্যালেন্সের মধ্যে এই আমরা বুঝলাম যে সাকসেসফুল আর আনসাকসেসফুল ডাইরেক্ট সেলিং এফোর্টস। তাহলে যদি আমরা বলি যে আমার সেলস ভলিউমটা কম হয়েছে বা বেশি হয়েছে, কম হয়েছে আনসাকসেসফুল ডাইরেক্ট সেলিং এফোর্টস এর কারণে, তাহলে এটা সেলস ম্যানেজারের কাছে যদি রিপোর্টটা করি তখন উনি কিন্তু এটা একটা পর্যাপ্ত একটা উনি একটা অ্যাকশন নিতে পারে যে আমার সেলস ফোর্সের ডাইরেক্ট সেলস ফোর্সের যে টিমটা আছে ওদেরকে আরো কিছু কিভাবে আরো মোটিভেট করা যায়, আরো কিভাবে সেলসটাকে বৃদ্ধি করা যায়। তাহলে এই জন্যই এই ইনভেস্টিগেশন করে আমি রিপোর্ট করলাম সাকসেসফুল আর আনসাকসেসফুল ডাইরেক্ট সেলিং এফোর্টস, তারপর সাকসেসফুল আর আনসাকসেসফুল মার্কেটিং এফোর্টস, আনএক্সপেক্টেড চেঞ্জেস ইন কাস্টমার নিডস অ্যান্ড বাইং হ্যাবিটস। আনএক্সপেক্টেড চেঞ্জ হয়ে গেছে কাস্টমার নিডস, কাস্টমাররা যে চাহিদা আছে বা তাদের যে কেনার যে হ্যাবিটটা ছিল, কেনার হ্যাবিটটা ইম্পর্টেন্ট পয়েন্ট, কেনার হ্যাবিট রুচির পরিবর্তন, যেটা রুচির পরিবর্তন হয়ে যেতে পারে, হ্যাঁ হতে পারে। তাহলে আনএক্সপেক্টেড চেঞ্জ হয়ে গেল। আগে আমি মনে করেন শার্টের কলার একটু বড় কলার পড়তাম, হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল, আমার শার্টের কলার ছোট কলার হয়ে গেল, তাহলে বড় কলার শার্টগুলো এখন আমি কেউ কিনতেছে না, হতে পারে এরকম। তাহলে আনএক্সপেক্টেড চেঞ্জেস ইন কাস্টমার নিডস এন্ড বাইং হ্যাবিটস, ফেলিয়ার টু স্যাটিসফাই ডিমান্ড ডিউ টু প্রোডাকশন ডিফিকাল্টিস। প্রোডাকশন ডিফিকাল্টি এখানে আমরা ডিমান্ডকে ফুলফিল করতে পারি নাই, প্রোডাকশন বন্ধ ছিল। হায়ার ডিমান্ড ডিউ টু কাট ইন সেলিং প্রাইসেস and lower demand due to increase in sales prices. তাহলে এগুলোর কারণে সেলস ভলিউম হতে পারে। কি কারণে হয়েছে না হয়েছে সেটা আমরা প্র্যাকটিক্যালি ইনভেস্টিগেশন করে বের করে রিপোর্টিং করে এরপরে আমরা ওইটার কন্ট্রোল মেজারে যাবো কি যাবো না সিদ্ধান্ত নেওয়া পর্যন্ত হচ্ছে আমাদের কাজ। তারপরে আমরা বলে দেবো, এরপরে বিভিন্ন ডিপার্টমেন্ট কাজ করবে অথবা বোর্ড অফ ডিরেক্টররা কাজ করবে। আমাদের কাজ হচ্ছে এগুলো বের করে আমাদেরকে উপস্থাপন করা ম্যানেজমেন্ট বোর্ডের সামনে বা স্পেসিফিক আপনার রেসপন্সিবল সেলস ম্যানেজার হোক প্রোডাকশন ম্যানেজারদের কাছে আমাদের এটা উপস্থাপন করবে। কি বল লাগতেছে? হ্যাঁ ঠিক আছে স্যার, এক্সেলেন্ট। না স্যার, এগুলা আলোচনা করতেই হবে, মাথায় ঢোকাইতে হবে এগুলা, কারণ রিপোর্টিং যখন করবেন প্র্যাকটিক্যাল ডিসিশন লাগবে। এবার দেখেন পসিবল ইন্টারডিপেন্ডেন্স বিটুইন ভ্যারিয়েন্সেস। ওই একটা কথা বলছিলাম ইন্টাররিলেশনশিপ, ভ্যারিয়েন্স গুলোর মধ্যে ইন্টারডিপেন্ডেন্স থাকে, পসিবল ইন্টারডিপেন্ডেন্স। ইন মেনি কেসেস দ্য explanation of one variance might also explain one or more other variances, in which case the variances are interrelated. For control purposes, it might therefore be necessary to look at several variances together, not in a isolation. যদি আমি কন্ট্রোল পারপাস যাই তখন আমার এটা উচিত যে সেভারাল ভ্যারিয়েন্স গুলো একসঙ্গে আমি দেখা, অ্যাকুমুলেট করে দেখা, নট ইন আইসোলেশন। আমি একটা ভ্যারিয়েন্সকে নিয়ে শুধু চিন্তা করতাম যে আমার সেলস প্রাইস ভ্যারিয়েন্সটা এত বেশি হয়ে গেল কেন, বা আমার পারচেজের মধ্যে সেলস পারচেজ ম্যাটেরিয়াল পারচেজ ভ্যারিয়েন্সটা ম্যাটেরিয়াল ইউজ ভ্যারিয়েন্স এত বেশি হলো কেন। শুধু আমি একটা নিয়ে চিন্তা করলাম না, আমাকে কিন্তু আদার ফ্যাক্টর গুলো মাথায় রাখতে হবে। আরো কোরিলেটেড অনেক ফ্যাক্টর থাকতে পারে, কোরিলেটেড অনেকগুলো ফ্যাক্টর থাকতে পারে তো ভাই, সেগুলো আমাকে চিন্তা করতে হবে। সেজন্য ফর কন্ট্রোল পারপাসেস ইট মাইট দেয়ারফর বি নেসেসারি টু লুক এট সেভারাল ভ্যারিয়েন্সেস টুগেদার and not in isolation. Some examples for interdependence between variances listed below. কি কি আছে? যেমন মনে করেন using cheaper material will result in a favorable material price variance, but using cheaper material in production might increase the wastage rate and cause in a fall in a labor productivity. তাহলে আমি কম দাম দিয়ে ম্যাটেরিয়াল যদি কিনি সেটা আমার লেবার এফিসিয়েন্সিতে গিয়ে সমস্যা হতে পারে, প্রোডাক্টিভিটি খারাপ হতে পারে। তাহলে কত টাকা হিট করতেছে ওটা, ইউ নো? হ্যাঁ, দিস আর দ্য থিংস। তাহলে এখানে সেক্ষেত্রে আমাদের এগুলো চিন্তা করতে হবে যে ইউজিং এই ধরনের কাজের কারণে আমাদের ইন্টারডিপেন্ডেন্ট একটার জন্য কোনটার জন্য কি হচ্ছে। আমি শুধু আমার লেবার এফিসিয়েন্সি খারাপ বলে দিলে তো হলো না। লেবার এফিসিয়েন্সি কেন খারাপ? এটা কি লেবারের কারণে খারাপ? কিন্তু দেখা যাবে হয়তো ম্যাটেরিয়ালটা খারাপ ছিল, যার ধরনের বেশি বেশি প্রোডাকশন ব্রেকডাউন হয়েছে, প্রোডাকশন হল্ট হয়ে গেছে বেশি বেশি। বেশি বেশি প্রোডাকশন হল্ট হয়ে গেলে আমার লেবার এফিসিয়েন্সি কম দেখাচ্ছে, ঠিক না? সো দিস আর দ্য ভাইটাল পয়েন্ট আমাদের চিন্তা করতে হবে, এগুলা মাথায় খেলতে হবে। ইউজিং, আমি দেখেন কত সুন্দর এক্সাম্পল দিচ্ছি, ইউজিং চিপার ম্যাটেরিয়ালস will result in a favorable material price variance, but using the cheaper material in production might increase the wastage rate, যেটা অ্যাডভার্স ম্যাটেরিয়াল ইউসেজ হবে, এবং and cause in a fall in labor productivity, যেটার জন্য adverse labor and variable overhead efficiency
অ্যাডভার্স হইতে পারে। তাহলে আমাদের গল্পটা কথা ছিল ম্যাটেরিয়াল পারচেজ যে ফেভারেবল প্রাইস পাইছি, এটা ফেভার হওয়াটা কি আসলে কি ভালো ছিল আমাদের জন্য? না স্যার, না, কারেন্টলি কি ফিটেছে। হ্যাঁ, এটা ভালো ছিল না। সো আমরা কিন্তু চোখ বন্ধ করে বলে দেবো যে এটা ভালো, ওটা বলতে পারবো না। কিন্তু এই কথাটা আপনার রিপোর্ট করার সময় যদি রিপোর্ট রাইটিং এর কোনো আপনার প্রশ্ন আসে, এটা কিন্তু মাথায় রেখে খেয়াল করবেন যে আসলে আমি কি উত্তর দিচ্ছি, ঠিক আছে? তাহলে দেখবেন যে সুন্দর করে ডিসিশন নিতে পারবেন। তাহলে আমার শুধু ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স আমার খুব ফেভারেবল হয়ে গেল, আমি খুশি হয়ে গেলাম, বাহ দারুণ প্রাইস কিনছি, আমরা কম দামে কিনছি, কিন্তু আমার প্রোডাকশন ওয়েস্টেজের কারণে আমার অ্যাডভান্স মেটেরিয়াল ইউসেজ হইলো, সেখানে আমার ফল হইলো, আমার লেবার এফিসিয়েন্সি ফল হইলো, ভ্যারিয়েবল ওভারহেড এফিসিয়েন্সি ফল হইলো, এগুলো অ্যাডভান্স হইলো। তাহলে আমার তো এগুলা কারণটা বুঝতে হবে। হ্যাঁ, এরকম ভাবে দেখেন, ইউজিং more experienced labor to do the work will result in an adverse labor rate variance, but productivity might be higher as a result, favorable labor and variable overhead efficiency. Abar dekhen, changing the composition of the team might result in a cheaper labor mix, but lower productivity, adverse yield variance. Mixed variance yield variance সম্বন্ধে আমরা নেক্সট চ্যাপ্টারে শিখবো, আমরা খুবই ইন্টারেস্টিং, তখন এটা সম্বন্ধে বুঝতে পারবো। Also workers trying to improve productivity, favorable efficiency variance, workers trying to improve productivity, the favorable efficiency variance, in order to win a bonus, adverse rate variance, might use materials wastefully in order to save the time. দেখেন, এখন আমরা দিলাম প্রোডাক্টিভিটি ভ্যারিয়েন্স দিলাম, প্রোডাকশন বেশি হলে বোনাস পাবা। প্রোডাকশন বলে তোমাদের যদি প্রোডাকশন যদি বেশি হয়, 80% বেশি বা 90% বেশি বা 100% বেশি হয় প্রোডাকশন বোনাস পাওয়া। এখন তারা এই প্রোডাকশন বোনাসের লোভে ম্যাটেরিয়াল যে নষ্ট করতে সেটা খেয়াল করতেছে না। ওরা বলছে চিন্তা করতে আমরা প্রোডাকশন ব্যয় করি, ম্যাটেরিয়াল কিন্তু এখানে দেদারসে দিচ্ছে, ম্যাটেরিয়াল কিন্তু অনেক ওয়েস্টেজ হচ্ছে। তাহলে ম্যাটেরিয়াল ওয়েস্টেজ যখন হয়ে গেছে, তখন আমার ম্যাটেরিয়াল ইউসেজের মধ্যে একটা সিচুয়েশন তৈরি হয়েছে, অ্যাডভার্স ভ্যারিয়েন্স হয়েছে ম্যাটেরিয়াল ইউসেজের মধ্যে, ঠিক কি না? জি জি, কষ্ট বেড়ে গেছে, প্রোডাকশন বেশি হয়েছে, আমার ফেভারেবল এফিসিয়েন্সি হয়েছে, এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স ফেভারেবল ছিল, কিন্তু ম্যাটেরিয়াল ইউসেজ ভ্যারিয়েন্স অ্যাডভার্স। হ্যাঁ, তাহলে ওইটা আমাদেরকে চিন্তা করতে হবে যে আমাদের এফিসিয়েন্সি ফেভারেবল হইলেই ভালো না, খারাপ বেশি হইলেও ভালো না, খারাপ হলে ভালো না খারাপ, সেটাকে আমাদেরকে বুঝে কি কারণে ভালো না খারাপ সেটা ইনভেস্টিং করতে হবে। ইনভেস্টিং করে তারপর রিপোর্ট করতে হবে যে ভাই এইটার কারণ হচ্ছে এটা, এই অ্যাডভার্স রেজাল্টের কারণ হচ্ছে এটা, এই ফেভারেবলের কারণ হচ্ছে এটা, এভাবে করে লিঙ্ক আপ করে দেখাতে হবে। কাটিং সেলস প্রাইসেস, এটা হচ্ছে অ্যাডভার্স সেলস প্রাইস ভ্যারিয়েন্স, তাই না? সেলস প্রাইস যদি কাট করে দিই, তাহলে আমার সেলস প্রাইস ভ্যারিয়েন্স অ্যাডভার্স হবে, might result in higher sales demand for customers. তাহলে ভলিউম ব্যালেন্সটা ফেভারেবল সেলস ভলিউমটা, আমার ভলিউমটা বেড়ে যাবে। আমি প্রাইস কমে দিলাম, প্রাইসের মধ্যে আমার অ্যাডভার্স হয়ে গেল, ভলিউমটা বেড়ে গেল। সুতরাং কোনটা ভালো কোনটা খারাপ বুঝে কি করতে হবে, বুঝে অ্যান্সার করতে হবে আমাদেরকে, ঠিক না? ভেরি প্র্যাকটিক্যাল ইজ পসিবল ইন দ্য ডিফারেন্স অফ বিটুইন ভ্যারিয়েন্সেস। এই জন্য এই চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারে কোনো অঙ্ক নাই, কিন্তু এই চ্যাপ্টারটার মধ্যে খুব ইন্টারেস্টিং। এই ইনফরমেশন গুলো বুঝে মাথার মধ্যে আমরা রেখে দেবো ইনশাল্লাহ। লেখার সময় যাতে আমাদের রিপোর্ট রাইটিং যেন আমরা কোনো ভুল না করি, ঠিক আছে? জি স্যার। আরেকটা কথা বলে শেষ করবো আজকে ক্লাসটা, টাইম শেষ। এটা বলে দিই, দ্য কন্ট্রোলেবিলিটি প্রিন্সিপাল। এটা কি জিনিস? কন্ট্রোলেবিলিটি মিনস the extent to which a specific manager can control costs or revenues or any other items such as output quantity. The controllability principle is that a manager should only be made accountable and responsible for costs and revenues that he or she can control directly. In variance reporting, this means that variances should be reported to the managers who are in a position to control the cost or revenues to which the variances relate. তাহলে কি কন্ট্রোলেবিলিটি প্রিন্সিপালটা হচ্ছে ওইটাই, যে স্পেসিফিক ম্যানেজারকে যখন আমি যিনি কন্ট্রোল করতে পারবেন কস্টটাকে অথবা রেভিনিউটাকে যিনি কন্ট্রোল করতে পারবেন, হ্যাঁ, ওনাকেই আমি এটা রিপোর্ট দিব। দ্য কন্ট্রোলেবিলিটি প্রিন্সিপাল ইজ দ্যাট দ্য ম্যানেজার শুড অনলি বি মেড অ্যাকাউন্টেবল অর রেসপন্সিবল। ওই ম্যানেজারকে বলবো যে তোমার এখানে তোমার অ্যাকাউন্ট, তোমার ডিপার্টমেন্ট, ইউ আর অ্যাকাউন্টেবল, ইউ আর রেসপন্সিবল ফর দ্য কস্ট ইনক্রিজ অর ফর দ্য কস্ট ডিক্রিজ, you are responsible for revenue up or revenue down. So this is the control. Control means the extent to which a specific manager can control costs or revenues or any other items such as output quality.
The controllability principle is that a manager should only be made accountable and responsible for cost and revenues that he or she can control directly. In variance reporting, this means that variances should be reported to the managers who are in a position to control the cost and revenues to which the variances relate. যাই হোক, আমাদের সময় আজকে মনে হয় আর কভার করতে পারতেছি না। পড়লাম আজকে আমরা নেক্সট এটা বাকিটা কয়েকটা আছে শেষ করে দেবো নেক্সট চ্যাপ্টার করে, তারপর আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ নেক্সট চ্যাপ্টার চলে যাওয়ার চেষ্টা করবো। বাট আজকের এই পড়াটা আপনাদের কেমন লাগলো? ভালো লেগেছে স্যার। ভালো স্যার, থিওরিটিক্যাল বেস বাট ইম্পর্টেন্ট। স্যার চ্যাপ্টারটা আসলে ছিল মোর ইনফরমেটিভ, যা অন্যান্য চ্যাপ্টারতে অনেক বেশি হেল্প করে। রাইট, এটা আপনারা যদি এই চ্যাপ্টারে যে কনসেপ্টগুলো আছে, এই চ্যাপ্টার পুরো প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড চ্যাপ্টার, ভেরিয়েন্স প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড, এই খুবই মজার। এই চ্যাপ্টারটা খুব মজার, কিন্তু আমার এই চ্যাপ্টারটা পড়াতে খুব মজা লাগে, বলতে খুব মজা লাগে, কারণ খুব প্র্যাকটিক্যাল তো বিষয়গুলো। তো যাই হোক, আপনারা এটা ভালো মতো পড়বেন এগুলো, হ্যাঁ। আর লাস্ট চ্যাপ্টারে কিন্তু যে অঙ্কগুলোর কথা বললাম, 10 নম্বর বললাম না, এক্সাম্পল 10, তারপরে লাস্ট অঙ্কটা, তারপরে টেস্ট অফ আন্ডারস্ট্যান্ডিং গুলো করবেন। টেস্ট অফ আন্ডারস্ট্যান্ডিং 7, 8 না, কতটা বললাম? 6, 7, 8 বললাম নাকি? 8, 9, 10 বলছি। 8, 9, 10 ওগুলো হাতে কলমে করবেন, বাকি সবগুলো পড়বেন, পড়ে একদম মানে কনসেপ্ট যেন আমাদের ক্লিয়ার থাকে, কনসেপ্ট যেন ক্লিয়ার থাকে, আর তাহলে ইনশাল্লাহ আমাদের আর কোনো ঝামেলা হবে না। সো আজকে একটু থাক, হ্যাঁ। ওকে স্যার, সবাইকে ধন্যবাদ। এখানে অনেকে চ্যাটে বন্ধন লাগছেন, স্যার এর কথা কি কাটে মনে হয়, নাহলে বললো কেন? আচ্ছা, আরেকজন লিখছেন, স্যার ক্যান উই ডু দ্য ম্যাথ ইন দিস ওয়ে? কোন ওয়েতে ভাই বুঝতে পারতেছি না। প্রণেশ কুমার লিখেছেন, আমি তো বুঝতে পারিনি। আর একটা অ্যাটাচমেন্ট দিয়েছে স্যার আপনার চ্যাট বক্সে। ও আচ্ছা, এটা তো আমি দেখতে হবে, এটা আমি দেখি নেই। আচ্ছা, আরেকজন লিখছেন, চিশতি নিগার সুলতানা, প্লিজ সেন্ড মি অ্যাড মি টু দ্য হোয়াটসঅ্যাপ গ্রুপ। হ্যাঁ, আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপ সবাইকে অ্যাড করেন না কেন? ওখানে তো আপনারা দারুণ আলোচনা করতে পারবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে চিশতি নিগারকে আপনারা অ্যাড করে নেন, চিশতি নিগার সুলতানাকে অ্যাড করে নেন। হোয়াটসঅ্যাপ গ্রুপটা একটা লিংক দিলে ভালো হতো স্যার। আমার কাছে কিছু নাই, আমি তো জানি না, আমাকে তো আপনারা রাখেনি নাই। লিংক দেওয়া আছে, দেখেন চ্যাট বক্সে লিংক আছে, চ্যাট বক্সে লিংক দেওয়া আছে, ওখানে অ্যাড করে নেন নিজেকেই। স্যার ভেরিয়েন্স থেকে আমাদের কত পার্সেন্ট মার্কস থাকবে এক্সামে? হ্যাঁ হ্যাঁ, সরি, হ্যাঁ বলেন। ভেরিয়েন্স থেকে কত পার্সেন্ট কোশ্চেন থাকবে? কোশ্চেন আনসার দেখেন, আমরা যে চ্যাপ্টার 8 পর্যন্ত ধরেন 30-35% আপনারা কভার করতে পারবেন, 40% হতে পারে। ভ্যারিয়েন্স এবং যে আমাদের চ্যাপ্টার 2 থেকে 8 পর্যন্ত 30%-40% মতো চলে আসতে পারে, ভালোই। এবং এগুলো তো বেসিক, আমাদের কস্ট অ্যাকাউন্টের জন্য এগুলো তো বেসিক, বুঝছেন না? এগুলো কিন্তু ভালো মতো জানতে হবে, সারা জীবন লাগবে আপনাদের। সো এগুলা মিস করা যাবে না, ভেরি প্র্যাকটিক্যাল, ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে অনেকেই বলছেন যে প্লিজ অ্যাড মি টু দ্য হোয়াটসঅ্যাপ গ্রুপ। এটা আপনার একটা বড় জানতে কিভাবে অ্যাড হবে সবাই, কারণ এখানে আমার মনে হয় এটা খুব ইম্পর্টেন্ট, ডাইরেক্ট সবাই অ্যাড হওয়া উচিত। অনেকেই বেশিরভাগ লিখছেন যে প্লিজ অ্যাড মি ইন দ্য গ্রুপ। তাহলে আপনারা একটু সবাইকে একটু অ্যাড করে নেন প্লিজ, হ্যাঁ, অনেকেই বলছে কিন্তু এটা। তো থ্যাংক ইউ সো মাচ। আমি চ্যাট বক্সে লিংক দেওয়া আছে, চ্যাট বক্সে লিংক দেওয়া আছে, ওই লিংকে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে। চ্যাট বক্সে লিংক নেই, হ্যাঁ আছে, প্লিজ চেক করেন, উপর দিকে যান, লিংক দেওয়া আছে, আপনার ওতে ক্লিক করলে হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি। আমারটা তো আবার আপনার ওই যে আমি তো ল্যাপটপ দিয়ে করি, আমারটা আবার ফোনটা হোয়াটসঅ্যাপটা বোধহয় অন করতে হবে, তাই না? ফোনের হোয়াটসঅ্যাপটা অন না করলে বোধহয় আমারটা হবে না। জয়েন চ্যাট, দেখি আমি চেষ্টা করছি, ওনারা কি পারতেছেন এটা করতে? স্যার লিংকের যে অ্যাডমিন উনিও দিতে পারবে স্যার। না না, ওনারা একজন যে বললো যে চ্যাট বক্সে একটা লিংক দেওয়া আছে, লিংকে আপনারা ই করেন না, ক্লিক করেন না।
এখনই তো একটু একজন দিয়েছে লিংকটা। আমি একটা দিয়েছিলাম একটু আগে, আমারটা তো হচ্ছে না মনে হয়। যাই হোক, তানিশ কুমার দিয়েছেন তো। হ্যাঁ, এই যে একটু আগে একজন দিয়েছে লিংক। একজন দিয়েছেন, হ্যাঁ। আপনারা একজনকে হেল্প করেন, চ্যাট বক্সে থাকলে খুব ভালো হবে। আপনার সঙ্গে আলোচনা করেন, চ্যাট বক্সে আপনারা দিবেন। তারপরে ওইটা থেকে আপনারা অনেক কিছু কভার করতে পারবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি। কোভিড সিচুয়েশন খারাপ হচ্ছে আস্তে আস্তে, আমার আত্মীয় দুইটা মারা গেছে আজকে। দোয়া করবেন সবাই সবার জন্য, ভালো থাকেন সবাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।